হ্যালো 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 এভরিওয়ান, সবাই কেমন আছো? হ্যাঁ, 5:30। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। হ্যালো 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 এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড ইভিনিং। আমি খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? অ্যান্ড ওয়েলকাম আজকে তোমাদের এডুকেশন সাবজেক্টে সবার প্রথম ক্লাস, পরিশ্রম বাংলা আর্টসের এটা সবার প্রথম ক্লাস তোমাদের। তো সবাইকে মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, আর অবশ্যই এই যে ক্লাসটা চলছে তোমাদের পরিশ্রম ব্যাচের এই ক্লাসটা, তো পরিশ্রম ব্যাচের এই ক্লাস তোমাদের ব্যাচ ছাড়াও ইউটিউবেতে ডাইরেক্ট কিন্তু স্ট্রিম হবে। তো আজকের যে ক্লাসটা অর্থাৎ যেটা প্রথম ক্লাস কিন্তু তোমাদের ব্যাচের সাথে সাথে ইউটিউবে তো স্ট্রিম হবে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখি তোমাদের কমেন্টগুলো একটু দেখি, তোমরা কে কি লিখছো। হ্যাঁ, অবশ্যই আজকে এডুকেশনের তোমাদের 12-এর যে টপিক অর্থাৎ সেমিস্টার থ্রি নিয়ে আমরা কমপ্লিটলি ডিসকাশন করব। যে সেমিস্টার থ্রিতে তোমরা কি কি পাবে, তোমাদের এডুকেশনেতে কি কি টপিক তোমাদেরকে পড়তে হবে, এডুকেশনেতে টোটাল কি কি সাবজেক্টে আমরা পার্টিকুলারলি কোন কোন টপিকগুলোকে কভার করব, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমরা আজকে জানবো। একটা ব্রিফলি ওভারভিউ নেবো তোমাদের যে সিলেবাসটা আছে অর্থাৎ সেমিস্টার থ্রি ও সেমিস্টার ফোর দুটো সিলেবাসেরই একটা ওভারভিউ নেবো, এবং দুটো সিলেবাসের ওভারভিউ নেওয়ার পরে পরে পার্টিকুলারলি যে সেমিস্টার থ্রির ওপরেই আমরা ফোকাস করব। এবং সেমিস্টার থ্রির যেটা প্রথম চ্যাপ্টার আছে সেই প্রথম চ্যাপ্টারের উপরে আমরা একটা কমপ্লিট ডিসকাশন আজকে করব। অবশ্যই অ্যাপেতে তোমরা সব কিছু দেখতে পাবে, এবং অ্যাপ ছাড়াও ফার্স্ট যে ক্লাসটা রয়েছে তারা ইউটিউবে তো আজকে প্রথম ক্লাসটা পেয়ে যাবে। আর ব্যাচের নাম তো পরিশ্রম, তো আমাদেরকে শুরুই করতে হবে পরিশ্রম করে, রাইট? তো আমরা একটু পরিশ্রম করব, অনেক বেশি পরিশ্রম করব, কেন কি বোর্ড এক্সাম, তো বোর্ড এক্সামে তো আমাদের পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমই একমাত্র সাফল্যের চাবিকাঠি। ওকে, তো সবার প্রথমেই আমরা আসবো যে আমরা আজকে কি কি টপিক কভার করব। তো আমরা একটু ডিসকাস করব যে আমরা কি কি টপিক আজকে কভার করব, দেন আমরা সব কিছুতে আস্তে আস্তে এগিয়ে যাব। তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ টপিক কভার করার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমরা আজকে ডিসকাশন করব কমিশন। তোমাদের সেমিস্টার থ্রির প্রথম চ্যাপ্টারের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে গিয়ে এডুকেশন কমিশন। অর্থাৎ কমিশন বলতে এখানে যে পার্টটাকে নিয়ে আমরা আজকে ডিসকাশন করব সেটা হচ্ছে গিয়ে স্বাধীনতার পরবর্তী অধ্যায়। ঠিক স্বাধীনতার পরবর্তীকালে কি কি কমিশন আছে, সেই কমিশন কি কি ধরনের কথাবার্তা বলে, তারা কি কি সুপারিশ দেয়, ইচ অ্যান্ড এভরিথিং আমরা আজকে ডিসকাস করব। তো সবার প্রথমেই আমরা একটু দেখে নেব যে কমিশনেতে কি কি কমিশন থাকছে, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়তে কি কি কমিশন এসেছে, এবং সেই কমিশন যেগুলো এসেছে তারা কি সুপারিশ করেছে। তো সেই কমিশন এবং সুপারিশ, তো এটাই হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টারের মূল উদ্দেশ্য, যে আমাদেরকে জানতে হবে যে কি কি কমিশন এসছে এবং কি কি কমিশন কি কি সুপারিশ করেছে। ফার্স্ট চ্যাপ্টার আমার কমপ্লিট, অনেকে লিখেছে বাহ ইটস ভেরি গুড, তাহলে তো আমাদের অনেক বেশি ইজি হয়ে যাবে পড়াটা যদি কেউ একটু কমপ্লিট করে রাখো, দেন অবভিয়াসলি আমি যেটা বলবো যেটা নিয়ে ডিসকাস করব খুব ইজি হয়ে যাবে। তো আমরা একটু দেখি যে কি কি কমিশন এসেছে, কি কি কমিশন নিয়ে আমরা ডিসকাস করব, তারপর আমরা চলে যাব সিলেবাস ব্রেকডাউনটাতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো 2 নম্বরেতে আমরা ডিসকাস করব সিলেবাস।
অর্থাৎ সেমিস্টার 3 যে সিলেবাসটা, এর সাথে সাথে সেমিস্টার 4 যে সিলেবাস, তো সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 দুটো সিলেবাসকে নিয়েই আমরা একটা ব্রিফলি ওভারভিউ কিন্তু আজকে দেখে নেব। তারপর আমরা পার্টিকুলারলি ফোকাস করব সেমিস্টার 3-তে। এবং যেটা আমরা দেখব সেটা হচ্ছে স্বাধীনতার পরবর্তী কমিশন। আফটার 1947, তো স্বাধীনতার যে পরবর্তী কমিশন সেগুলো নিয়ে আমরা কমপ্লিটলি ডিসকাস করব। তো এই হবে আমাদের কমপ্লিটলি ডিসকাশনের টপিক, যে এডুকেশন কমিশন অর্থাৎ স্বাধীনতার পরবর্তী যে কমিশন সেগুলো নিয়ে ডিসকাস করব। আর তার সাথে সাথে আমরা জানবো হচ্ছে কি সিলেবাস ব্রেকডাউনটা, কারণ এটা তোমাদের প্রথম ক্লাস, তো তোমাদের কি কি পড়তে হবে সেই সিলেবাস ব্রেকডাউনটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা একটু দেখে নিই যে তোমাদের এডুকেশনেতে সেমিস্টার যে 3 রয়েছে, সেই এডুকেশন সেমিস্টার 3-তে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কীরকমভাবে থাকছে বা কি কি জিনিস আমাদেরকে কভার করতে হবে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস ব্রেকডাউন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে সেমিস্টার 3-তে থাকবে 50 মার্কস, এবং একই রকমভাবে যেটা সেমিস্টার 4-এও কিন্তু থাকবে 50 মার্কস, অর্থাৎ এখান থেকে 50-50 করে 100 নম্বরের তোমাদের পরীক্ষা। এবং অবশ্যই সেমিস্টার 3 যেটা তোমরা সবাই জানো যে সেমিস্টার 3 হচ্ছে কমপ্লিটলি বেসড অন দ্য অবজেক্টিভ, অর্থাৎ এখানে শুধুমাত্র অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। তো সেই কমপ্লিট অবজেক্টিভ টাইপের কোশ্চেনের উপরে বেস করেই কিন্তু তোমাদের ক্লাসটা হবে। এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ তোমাদের স্কুল থেকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট করানো হবে এবং আমরাও সেগুলো করাবো, এবং সেখান থেকে 10 মার্কস থাকে। তো এই 10 মার্কস তোমাদের প্রজেক্ট থাকবে। এছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে কমপ্লিটলি থিওরি পার্ট। তো সেমিস্টার 3-তে যে পার্টটার উপরে মূল ফোকাস করা হয়েছে সেই পার্টটা কি কি? সমাজ, ইতিহাস এবং তার অন্তর্ভুক্তি, অর্থাৎ সমাজ, ইতিহাস এবং তার অন্তর্ভুক্তি, মানে পার্টিকুলারলি হিস্ট্রিক্যাল পার্ট অফ দ্য এডুকেশন, যেটা সেই হিস্ট্রিক্যাল পার্টটার উপরে পার্টিকুলারলি ফোকাস করা হয়েছে। একদম তোমরা এখানে কমেন্ট করছো যে রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন এবং কোঠারি কমিশন, এক্স্যাক্টলি। তো এই যে 3টে কমিশন, এই 3টে কমিশনের উপরে বেস্ড করেই কিন্তু আমাদের এই কমপ্লিটলি চ্যাপ্টার নাম্বার 1টা। আচ্ছা, তো এবারে আমরা যে সেমিস্টার 3 রয়েছে, সেমিস্টার 3 সিলেবাসের যে গ্রুপ এ এবং গ্রুপ বি যে দুটো পার্ট করে রাখা থাকে, সেই পার্টগুলোর ব্যাপারে একটুখানি আমরা জানবো যে কি থাকে সেমিস্টার 1-এ গ্রুপ এটাতে কি রয়েছে এবং গ্রুপ বি যেটা রয়েছে গ্রুপ বি এর মধ্যে কি রয়েছে। তো চলো আমরা একটু দেখে নিই। গ্রুপ এ থেকে তোমাদের থাকবে 20 মার্কস, তো এখান থেকে কমপ্লিটলি তোমাদের 20 মার্কসের কোশ্চেন থাকবে। আর যে গ্রুপ বি রয়েছে ঠিক একইভাবে গ্রুপ বি থেকেও কিন্তু তোমাদের থাকবে 20 মার্কস। তাহলে আমরা 20-20-40 মার্কস কভার করছি। আর 10 মার্কস তোমাদের যেটা থাকছে সেই 10 মার্কসের থাকছে হচ্ছে প্রজেক্ট বা প্রকল্প। আচ্ছা, তো গ্রুপ এর যে 20 মার্কস রয়েছে, তো এই গ্রুপ এর যে 20 মার্কস তাতে পার্টিকুলারলি ফোকাস করা হয়েছে আধুনিক ভারতের শিক্ষাকে, অর্থাৎ স্বাধীনোত্তর শিক্ষা কমিশন। স্বাধীনোত্তর বলতে বোঝায় হচ্ছে কি স্বাধীনতার পরবর্তী, অর্থাৎ স্বাধীনতা হয়ে যাওয়ার পরে, ভারত স্বাধীনতা পাওয়ার পরে যে পরবর্তী শিক্ষা কমিশন, সেই শিক্ষা কমিশনগুলোর উপরেতেই কিন্তু আমরা পার্টিকুলারলি এখানে ফোকাস করব। এছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে শিক্ষানীতি এবং মহান শিক্ষাবিদদের অবদান। এখানে শিক্ষানীতি বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি, অর্থাৎ যে জাতীয় শিক্ষানীতি সেটা তোমাদের পরবর্তী চ্যাপ্টারেতে আছে। তো এই পরবর্তী চ্যাপ্টারেতে জাতীয় শিক্ষানীতির উপরেতে তোমাদের একটা খুব বড় রকমভাবে ডিসকাশন করা আছে এবং এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে। অবশ্যই তোমাদের স্বাধীনোত্তর শিক্ষা থেকেও কোশ্চেন থাকবে, শিক্ষানীতি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি থেকে কোশ্চেন থাকবে, এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষাবিদদের অবদান, অর্থাৎ যে বিশেষ শিক্ষাবিদ রয়েছে, যেমন আমরা যদি বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর,
রুশো, তো তাদের বিভিন্ন রকমের যে শিক্ষা দর্শন, তো তাদের সেই শিক্ষা দর্শনের উপর ভিত্তি করে, অর্থাৎ তারা শিক্ষা সম্পর্কিত কি কি বক্তব্য রেখেছে বা তাদের লক্ষ্যর দিক থেকে দেখতে গেলে শিক্ষাটা কেমন ছিল, সেই পার্টগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করবো এই শিক্ষাবিদদের অবদানেতে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের কমপ্লিট গ্রুপ এ। তো গ্রুপ এতে মূল আজকের যে ফোকাসটা আমাদের থাকবে, আজকের আমাদের ফোকাস থাকবে হচ্ছে গিয়ে কমিশন। এই কমিশন নিয়ে কমপ্লিটলি ডিসকাশন করা। তো নেক্সট আমরা চলে আসি গ্রুপ বি। গ্রুপ বিতে যেটা রয়েছে, গ্রুপ বিতে থাকবে হচ্ছে গিয়ে আধুনিক শিক্ষা অর্থাৎ মডার্ন এডুকেশন। আমরা ফোকাস করবো হচ্ছে গিয়ে মডার্ন এডুকেশন। একটা যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে স্বাধীনতার পরবর্তী শিক্ষা, আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিট মডার্ন এডুকেশন। এমসিকিউ করাবেন? হ্যাঁ অবশ্যই, আমি এমসিকিউ তো অবশ্যই করাবো। এমসিকিউ কোশ্চেন অ্যান্সার তোমাদের সঙ্গে সেন্ড করবো। তোমরা যারা ব্যাচ অলরেডি পারচেস করে নিয়েছো, তারা তোমাদের যে শর্ট নোট তোমরা পেয়ে যাবে। তোমরা জানো অবশ্যই যে ডিপিপি কি, ডিপিপি তোমরা পেয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা শর্ট নোট ডিপিপি সব তোমরা তোমাদের ব্যাচেতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো পরবর্তীতে আমরা আসি গ্রুপ বিতে থাকবে আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা। তো এখানে যেটা রয়েছে, এখানে মূল ফোকাস করা হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে আমরা এখানে বলতে পারি যে যারা পিছিয়ে পড়া জাতির শিক্ষা। যেমন আমরা বলতে পারি নারী শিক্ষার উপরে পার্টিকুলারলি এখানে কীভাবে ফোকাস করা হয়েছে। এছাড়া বিভিন্ন রকমের যে কমিউনিটিগত, যেমন আমরা বলতে পারি যে এসসি এসটি এই ধরনের যে যাদেরকে সাধারণত ব্যাকওয়ার্ড ক্লাস বলা হয় বা সেই হিসাবে যারা পরিচিত, তো তাদের শিক্ষাকে কিভাবে সার্বজনীন দিক থেকে রূপ দেওয়া যায় এবং তাদের শিক্ষাকে কিভাবে আরও উন্নতির পথে নিয়ে যাওয়া যায়, এই পার্টগুলো সম্পর্কে আমরা জানবো হচ্ছে কি গ্রুপ বিতে। তো গ্রুপ বিতে পার্টিকুলারলি ফোকাস থাকবে আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ নারী শিক্ষা। অবশ্যই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে নারী শিক্ষা আসছে, তার সাথে সাথে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি অর্থাৎ যে ব্যাকওয়ার্ড ক্লাস বলে যারা পরিচিত, তাদের যে শিক্ষা, অর্থাৎ তাদের শিক্ষার ক্ষেত্রে সরকারি তরফ থেকে কি কি জিনিস করা হয়েছে, অর্থাৎ সরকার তাদের জন্য কীরকম চিন্তাভাবনা করেছে এবং সরকারি তরফ থেকে অর্থাৎ সরকারি সাহায্যকে নিয়ে এই ধরনের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতি যে সরকারি প্রচেষ্টাতে বিভিন্ন রকম স্কুল তৈরি করা বা তাদের কারিকুলাম তৈরি করা, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা জানবো হচ্ছে গিয়ে এই পার্ট বিতে। এছাড়া যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে সবার জন্য শিক্ষা, অর্থাৎ 21st সেঞ্চুরির শিক্ষা, অর্থাৎ শিক্ষার অধিকার সকলের, এডুকেশন ফর অল। তো এই এডুকেশন ফর অল বা শিক্ষার অধিকার যে সকলের বা সকলের জন্য শিক্ষা, এই পার্টটা নিয়ে থাকবে হচ্ছে গিয়ে তোমাদের এই গ্রুপ বি এর পরবর্তী চ্যাপ্টারগুলো। অর্থাৎ প্রথম চ্যাপ্টার বেস থাকবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ এবং পরবর্তী চ্যাপ্টার বেস থাকবে হচ্ছে গিয়ে 21st সেঞ্চুরির এডুকেশন। তো 21st সেঞ্চুরির এডুকেশন থাকবে তোমাদের গ্রুপ বি এর সেকেন্ড থার্ড চ্যাপ্টার থেকে স্টার্ট হবে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের একটা বেসিক সিলেবাসের ওভারভিউ আমি জাস্ট দিলাম। তো এই বেসিক সিলেবাসের ওভারভিউর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ এ ও গ্রুপ বি, এটা আমরা অলরেডি ডিসকাশন করলাম। তো চলো আমরা এর পরেরটা দেখি। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে অর্থাৎ ইউনিট এ, অর্থাৎ গ্রুপ এ যেটা নিয়ে আমরা ডিসকাশন করলাম সেটাকে আমরা আরেকটু ডিটেলসে দেখে নেবো যে এক্স্যাক্টলি কী কী জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। জাস্ট এর আগে আমি একটা ব্রিফ ওভারভিউ দিলাম, এবার আমরা একটু ইন ডিটেলসে জানবো যে এই পার্টগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো দেখো, সবার প্রথমেই যেটা থাকবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, আমি একটার পর একটা সব ডিটেলসে আসবো যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মানে কোন কমিশনটাকে বোঝানো চাইছে। তো এই জায়গাগুলো যাতে কোনো রকমভাবেই এক্সাম টাইমেতে না কারুর গুলিয়ে যায়, তার জন্য আমরা এই সালগুলোকে একটু হলেও মনে রাখবো এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বলতে কোন কমিশনটাকে বোঝানো হয়েছে সেই পার্টগুলোকে নিয়ে আমরা আস্তে আস্তে ডিসকাশনে আসবো। তো নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিক শিক্ষা কমিশন। তো এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই সালগুলো তোমরা একটু নোট ডাউন করবে, কেন কি এই সাল থেকে তোমাদের এক্সামেতে প্রচুর অবজেক্টিভ কোশ্চেন থাকবে, প্রত্যেক বছর থাকে, তো এবছরও নিশ্চয়ই তার বাইরে যাবে না। তো তোমরা এই সালগুলোকে কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এই খুব লিমিটেড কিছু সাল আছে, এই সালগুলো মনে রাখবে, 100% তোমরা এখান থেকে কমন পাবে, এখান থেকে কোশ্চেন থাকবেই। তো পরবর্তীতে থাকছে কোঠারি কমিশন এবং লাস্ট যেটা থাকছে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, অর্থাৎ জাতীয় শিক্ষা নীতি। তো এই জাতীয় শিক্ষা নীতি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা মনে রাখবে 1986, 86, 68 অর্থাৎ 1968, 52, 52 অর্থাৎ 1952 মাধ্যমিক শিক্ষা কমিশন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 48
1948, ঠিক স্বাধীনতার পরবর্তী সময়তে 47-এ ভারত স্বাধীন হলো এবং তারপরেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উপরে বেশ করে আমাদের শিক্ষার দিক আস্তে আস্তে অগ্রগতির পথে এগিয়ে যেতে থাকলো। তো এই যে পার্টটা, এই সালগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। তো এটা চলে গেল হচ্ছে গ্রুপ এর প্রথম পর্যায়ে। গ্রুপ এ যেটা রয়েছে সেই গ্রুপ এর প্রথম পর্যায়, এবং একই রকমভাবে গ্রুপ এর দ্বিতীয় পর্যায়েতে যেটা কি থাকবে, বিভিন্ন রকম যারা ফেমাস ব্যক্তি অর্থাৎ মনীষী আমরা বলতে পারি তাদের শিক্ষা দর্শন, অর্থাৎ তাদের চোখে শিক্ষাটা কীরকম ছিল। অর্থাৎ এখানে যদি আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, রুশো এবং জন ডিউই, তো এদের মতে শিক্ষা কি, অর্থাৎ শিক্ষার অগ্রগতির জন্য এরা কি করেছে, তো ফিলোসফিক্যালি এদের দিকটা কি, এদের দর্শন কি ছিল। রবীন্দ্রনাথের একরকম ধরনের দর্শন ছিল, জন ডিউয়ের শিক্ষার ক্ষেত্রে শিক্ষা দর্শন ছিল কমপ্লিটলি ডিফারেন্ট। তো এদের যে শিক্ষা দর্শন, সেই শিক্ষা দর্শনগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এখান থেকে তোমাদের প্রচুর কোশ্চেনও থাকবে। এবার আমরা চলে আসি একই রকমভাবে গ্রুপ বিতে। আমরা গ্রুপ এর ডিসকাশন করলাম যে গ্রুপ এতে কী কী টপিকগুলো পার্টিকুলারলি তোমাদেরকে পড়তে হবে। এবারে আমরা চলে আসবো গ্রুপ বি। গ্রুপ বিতে কী কী টপিক তোমাদেরকে কমপ্লিট করতে হবে বা কী কী টপিক তোমাদেরকে কভার করতে হবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং 21 শতকের ভিশন অর্থাৎ 21st সেঞ্চুরি। এই 21st সেঞ্চুরির যে কি এডুকেশন, অর্থাৎ 21st সেঞ্চুরির শিক্ষা এবং তার সাথে সাথে যেটা থাকবে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তো এখানে দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং 21 শতকের শিক্ষা অর্থাৎ 21st সেঞ্চুরি, এখানে একটা ছোট্ট ব্রিফ ওভারভিউ করা আছে। সবার জন্য শিক্ষা অর্থাৎ এডুকেশন ফর অল, তো এই সবার জন্য শিক্ষা অর্থাৎ এডুকেশন ফর অলের মধ্যে প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে যারা সাধারণ শিক্ষাকে গ্রহণ করতে পারে না, সাধারণ শিক্ষা থেকে যারা বঞ্চিত হচ্ছে তাদের জন্য যে শিক্ষা, অর্থাৎ বিশেষ শিক্ষা শিশুদের জন্য যে পার্টিকুলারলি শিক্ষা। যেমন এখানে আমরা দেখতেই পাচ্ছি যে দৃষ্টিহীন বা অটিজম, যারা শ্রবণের দিক থেকে সাধারণত প্রতিবন্ধী, তো তাদের জন্য যে শিক্ষা অর্থাৎ তাদের যে শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বলতে এখানে বোঝানো হচ্ছে যে তারা যে সাধারণ শিক্ষাটা যেটা আমরা সাধারণ মানুষরা গ্রহণ করতে পারি তো তারা সেটা পারে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যারা অন্ধ তারা তাদের এডুকেশনটাকে কিভাবে গ্রহণ করবে, তো তাদের এডুকেশনটা গ্রহণ করার জন্য কিন্তু তাদের কাছে থাকে ব্রেইল ল্যাঙ্গুয়েজ। তো তারা ব্রেইল ল্যাঙ্গুয়েজকে ইউজ করে তারা কিন্তু তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো জাস্ট এটা একটা আমি এক্সাম্পল দিলাম যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ক্ষেত্রে কিভাবে আমরা তাদের শিক্ষার অগ্রগতির দিকে আমরা এগিয়ে যেতে পারবো। যেমন যারা দৃষ্টিহীন তাদের জন্য ব্রেইল ল্যাঙ্গুয়েজকে খুব ভালো করে ইউটিলাইজ করা হতে পারে। তো এরকম ধরনের বিভিন্ন রকম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ব্যাপার নিয়ে আমরা জানবো একের পর এক। এর পরবর্তীকালে কি থাকছে, 21 শতকের ডিভিশন অর্থাৎ 21st সেঞ্চুরির এডুকেশন। এই 21st সেঞ্চুরির এডুকেশনেতে পার্টিকুলারলি 4টি স্তম্ভের কথা বলা আছে, যেগুলো আমরা ইন ফিউচার আস্তে আস্তে জানবো যেখানে কী কী স্তম্ভের কথা বলা আছে। এছাড়াও এখানে যে আরেকটা জিনিস এতে দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ, অর্থাৎ যেটা প্রাথমিক শিক্ষা অর্থাৎ বেসিক এডুকেশন। তো এই বেসিক এডুকেশনের রাইট কিন্তু সবার, সরকারি মতে বেসিক এডুকেশন কিন্তু সবারই জন্য অর্থাৎ সকলের জন্য যে শিক্ষা, এই সকলের জন্য শিক্ষার মধ্যে কিন্তু এই পার্টটি চলে আসে যে শিক্ষার সর্বজনীনকরণ, অর্থাৎ প্রাথমিক শিক্ষাটা কিন্তু সকলকেই ফ্রি অফ কস্টেতে সাধারণত সরকারি তরফ থেকে দেওয়া হয়। তো এই পার্টটাকেই বলা হয় যে প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ। আচ্ছা, তো এরপরে আমরা চলে আসবো আমাদের আজকের ডিসকাশনে অর্থাৎ প্রথম চ্যাপ্টারেতে, অর্থাৎ তোমাদের যেটা সেমিস্টার 3 যে ফার্স্ট চ্যাপ্টার, তো সেই সেমিস্টার 3 ফার্স্ট চ্যাপ্টারের উপরে আমরা ডিসকাস করব। তো
তো সেমিস্টার 3 প্রথম যে চ্যাপ্টার তার উপরে এবারে আমরা কমপ্লিটলি ডিসকাশন করব। তো আশা করছি তোমাদের যে সিলেবাসের যে ওভারভিউটা, সেই সিলেবাসের ওভারভিউটা তোমরা সবাই পেয়ে গেছো। তো জাস্ট একটা ফিডব্যাক দাও, কারোর কি কিছু বুঝতে সমস্যা আছে যে সিলেবাসের ওভারভিউটা বা কোন সিলেবাসটা কীরকম, আমাদেরকে কি কি পড়তে হবে, তো এই পার্টগুলো আশা করছি আমি তোমাদেরকে কমপ্লিটলি ক্লিয়ার করতে পেরেছি। তো আমি তোমাদের কমেন্ট দেখছি, তো তোমরা আমাকে একটু ফিডব্যাক দাও যে সিলেবাসটা সম্পর্কে স্যার আমাদের সব কিছু ক্লিয়ার, যে আমরা সিলেবাসটাকে বুঝতে পেরেছি। তো দেন আমি এগিয়ে যাব আমাদের চ্যাপ্টার 1-এর দিকে। দেখছি আমি তোমাদের কমেন্ট। দেখো তোমরা অনেকেই লিখছো বইয়ের ব্যাপারটাতে, বই তোমরা যে কোনো বই ফলো করতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, দেবজিৎ পান্ডে, না স্যার কোনো প্রবলেম নেই, ভেরি গুড, ক্লিয়ার। ওকে, এভা খাতুন ক্লিয়ার, ভেরি গুড। চলো, তার মানে তোমাদের কাছে সিলেবাস পুরো ব্যাপারটা, যে তোমাদের কি কি পড়তে হবে সেই পার্টটা ক্লিয়ার। বৃষ্টি কি বলছে, বুঝতে পারছি স্যার, ভেরি গুড। তার মানে তোমাদের কাছে সিলেবাসের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। মিরাজ, সিলেবাসের ব্যাপার ক্লিয়ার। ওকে ওকে, তার মানে সিলেবাসের ব্যাপারটা তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো যে আমাদের এই এই পার্টগুলোকে পড়তে হবে। কেন কি দেখো, কি পার্টটা পড়তে হবে সেটা জানা বেশি ইম্পর্টেন্ট। আমি প্রথমেই শুরু করলাম দিয়ে পড়া স্টার্ট করে দিলাম না, আমাদের পড়ার আগে যেটার দিকে ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিটা, যে আমি কোন স্ট্র্যাটেজিটা ফলো করে আমার এডুকেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমি যদি স্ট্র্যাটেজি অনুযায়ী ফলো করি না, দেন আমার এডুকেশনটা অনেক বেশি ইজি হয়ে যাবে। কেন কি অনেকেরই মনে হতে পারে যে এডুকেশন সাবজেক্টটা এটা কীরকম সাবজেক্ট, এর মধ্যে ফিলোসফি রয়েছে, এর মধ্যে সাইকোলজি রয়েছে, বিভিন্ন রকম টপিক আছে। কিন্তু না, ব্যাপারটা সেটা না। তোমরা যদি একটা ইজি রোড ম্যাপ করে নাও না, তো এই রোড ম্যাপ করে নিলে তোমাদের কাছে এই এডুকেশনটা কিন্তু প্রচণ্ড ইজি হয়ে যাবে। তো এই রোড ম্যাপটা খুব ইম্পর্ট্যান্ট এডুকেশন পড়ার আগে। ওকে, প্রিয়াঙ্কা দেব, ইয়েস, ক্লিয়ার হয়েছে তার মানে। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। স্বাধীন ভারতের শিক্ষা কাঠামোর বিবর্তন, অর্থাৎ স্বাধীন ভারতের শিক্ষা কাঠামোর বিবর্তন বলতে কি বোঝা হয়েছে, ব্রিটিশ পিরিয়ডেতে যে শিক্ষাটা ছিল বা যে এডুকেশনটা ছিল, সেই এডুকেশন কিন্তু আমরা স্বাধীনতার পরবর্তীকালে তো আর এগিয়ে নিয়ে যাচ্ছি না। তো সেই স্বাধীনতার পরবর্তীকালে আমরা কোন জিনিসটাকে ফলো করছি, যে কোন জিনিসটাকে পার্টিকুলারলি আমরা ফলো করছি স্বাধীনতার পরবর্তী সময়, অর্থাৎ আফটার 1947, অর্থাৎ 1948 থেকে আমরা কোন জিনিসটাকে পার্টিকুলারলি ফলো করছি, কি এডুকেশনটাকে আমরা ফলো করছি, এবং সেই এডুকেশন কি এখনো পর্যন্ত চলে আসছে না আসছে না, সেগুলো আমরা সব একটা একটা করে আস্তে আস্তে জানবো। ওকে, তো এখানে স্বাধীনতার পরবর্তীকালে 3টে মোস্ট ইম্পর্টেন্ট কমিশনের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো এটাকেই আমরা বলতে পারি, এই জায়গাটা মনে রাখবে, 3টি স্তম্ভ। অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে, বা আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত আমরা যে এডুকেশনকে ফলো করে চলেছি সেটা কিন্তু বেস করে আছে কমপ্লিটলি এই 3টে কমিশনের ওপরে ভিত্তি করে। তো এই 3টে কমিশনই কিন্তু বলতে পারি যে আমাদের এখনো পর্যন্ত যে বর্তমান যুগে এসে আমরা যে এডুকেশনটাকে ইউজ করছি বা যে এডুকেশন পলিসিকে আমরা ফলো করছি, তাদের মেন রূপকার কিন্তু এই 3টে কমিশন। তো সবার প্রথমেই আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণন কমিশন। আচ্ছা, তো এবারে এটা তোমরা মনে রাখবে কি করে, তোমাদের মনে রাখার সব থেকে সহজ উপায়টা বলে দিই। এক তো হচ্ছে সাল তোমাদের মনে রাখতে হবে, তো 1948, তো এটা মনে রাখার সব থেকে ইজি কি, ঠিক স্বাধীনতার পরের বছর 47-এ ভারত স্বাধীন হলো, এবং 48-এতে এই রাধাকৃষ্ণন কমিশন গঠন হয়ে গেল। স্বাধীনতার ঠিক পরের বছর থেকেই রাধাকৃষ্ণন কমিশন কিন্তু গঠন হলো। তো এবারে এই রাধাকৃষ্ণন কমিশন পার্টিকুলারলি কোনটার উপরে কথা বলেছে, মানে এটা কি কমিশন? তো এই রাধাকৃষ্ণন কমিশন পার্টিকুলারলি ফোকাস করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষাকে। অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন কিন্তু অন্যগুলো পার্ট নিয়ে কথা বলেনি, ও কথা বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষাকে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা, এই পার্টটার উপরে কিন্তু সম্পূর্ণভাবে রাধাকৃষ্ণন কমিশন ডিসকাশন করেছে। তো দেখো, তোমাদের এক্সামে এরকম কোশ্চেন হতে পারে যে বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়, এটা কখনোই গুলিয়ে ফেলবে না। বিশ্ববিদ্যালয় কমিশন যা, রাধাকৃষ্ণন কমিশনও তাই, সেম। এরকম ধরনের কোশ্চেন প্রত্যেক বছর থাকে, এটা গুলিয়ে যেন কখনোই ফেলবে না, যে যেটাই বিশ্ববিদ্যালয় কমিশন সেটাই রাধাকৃষ্ণন কমিশন। কত সালে গঠিত হয়, ঠিক স্বাধীনতার পরের বছর। ক্লিয়ার? তো এইভাবে এই জায়গাটাকে মনে রাখবে, এইভাবে মনে রাখলে দেখবে যে খুব ইজি হয়ে যাবে। রাধাকৃষ্ণন কমিশন গঠন 1948-5, ভেরি গুড। কৃষ্ণেন্দু,
বোঝা যাচ্ছে তোমরা অলরেডি পড়াশোনা স্টার্ট করে দিয়েছো। আমি কি ডিলে হয়ে গেলাম? আমি কি একটু পরে স্টার্ট করলাম তোমাদের ক্লাসটা? চলো, চিন্তার কিছু নেই কো, ঠিক সময়ে সময়ে আমরা এগিয়ে যাব। তোমাদের এক্সামের অনেক আগে আমরা কভার করবো এবং কমপ্লিট রিভিশন করব। তো 48 নম্বর 5 একদম সঠিক উত্তর। তো এইভাবে এটা মনে রাখবে, রাধাকৃষ্ণন কমিশন মানে বিশ্ববিদ্যালয় কমিশন। এবার এর পরে চলে আসি আমরা। এরপরে 52 1952 সাল। তো 1952 সালেতে পার্টিকুলারলি হয় মুদালিয়ার কমিশন। তো এই মুদালিয়ার কমিশন যেটা হচ্ছে, এই মুদালিয়ার কমিশন পার্টিকুলারলি ফলো করে মাধ্যমিক শিক্ষাকে। তো একই রকম ভাবে কোশ্চেন আসতেই পারে যে মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়। গুলিয়ে ফেলবে না, মাধ্যমিক শিক্ষা কমিশন মানেই হচ্ছে কি মুদালিয়ার কমিশন। তো ঠিক একই রকম ভাবে যেরকম বিশ্ববিদ্যালয় কমিশন মানে রাধাকৃষ্ণন কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন মানে কিন্তু মুদালিয়ার কমিশন। একই রকম ভাবে কোঠারি কমিশন, ভেরি মাচ ইম্পর্টেন্ট, কোঠারি কমিশন যে সামগ্রিক ভারতীয় শিক্ষার উপরে কিন্তু ফোকাস করে। আটষট্টি 60 তো এইভাবে তোমরা সালটা মনে রাখবে। 1964, 1964 একই রকমভাবে কোঠারি কমিশন যে পার্টিকুলারলি ফোকাস করে সামগ্রিক ভারতীয় শিক্ষার উপরে। অর্থাৎ আমরা বলতে পারি সবার প্রথমে তো এলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যেটা রাধাকৃষ্ণন কমিশন, বা এটাকে আবার বলা হয় উচ্চ শিক্ষা কমিশন বা উচ্চ মাধ্যমিক শিক্ষা। তো এই বিশ্ববিদ্যালয় শিক্ষা, উচ্চ শিক্ষা, রাধাকৃষ্ণন কমিশন সব এক। মাধ্যমিক শিক্ষা মুদালিয়ার কমিশন, একই রকমভাবেই কোঠারি কমিশন অর্থাৎ সামগ্রিক ভারতীয় শিক্ষা। তো এটা নিয়ে আমরা ডিটেলসে আসবো যে সামগ্রিক ভারতীয় শিক্ষা বলতে কী বোঝানো হয়েছে বা এর মূল লক্ষ্যটা কী ছিল কোঠারি কমিশনের। তো কোঠারি কমিশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কমিশন, অবশ্যই বাকি দুটো অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট। কোঠারি কমিশন থেকেও প্রচুর কোশ্চেন থেকে থাকে। তো এটা মনে রাখবে 64, 1964, 1952 এবং 1948। তো এই পার্টিকুলারলি তিনটে জায়গা, এবং এর সঙ্গে সঙ্গে যেটা মনে রাখা সেটা হচ্ছে কি কোন কমিশনটা কী নামে পরিচিত। ঠিক একই রকমভাবে মুদালিয়ার মাধ্যমিক, কোঠারি সামগ্রিক ভারতীয় শিক্ষা, আর তার সাথে সাথে রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা। তো এইভাবে যদি তোমরা মনে রাখো, ডেটগুলো ইংলিশে হলে বুঝতে সুবিধা হতো। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা ইংলিশ বাংলা দুটাকেই ফলো করব, রাইট? তো আপাতত আমি জাস্ট এখানে লিখে রাখলাম যে এটা 48, এটা 52 এবং এটা 64। তো এইভাবে তোমরা এগুলোকে মনে রাখবে। আর কোন কমিশন কোন পার্টিকুলার এরিয়াটার উপরেতে ফোকাস করেছে এই পার্টটাকে মনে রাখবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা, কারণ এক্সামেতে তোমাকে ডাইরেক্ট কোঠারি কমিশন করে কিন্তু নাও দিতে পারে, ধরে নাও দেবে না, সে দিয়ে দেবে যে ডাইরেক্ট যেটা সামগ্রিক ভারতীয় শিক্ষা, সেই সামগ্রিক ভারতীয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়। তো তোমাকে মাথায় নিয়েই চলে আসতে হবে সামগ্রিক শিক্ষা কমিশন মানে হচ্ছে কোঠারি কমিশন। তো এই পার্টটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তো চলো আমরা এবার চলে আসি রাধাকৃষ্ণন কমিশন। অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশনের যে কি কি কার্যকলাপ ছিল, ওর মূল লক্ষ্য কি ছিল, এই পার্টটার উপরে এবার আমরা কমপ্লিটলি একটা ডিসকাশন করব। সাল ভুলবে না, ডক্টর এস রাধাকৃষ্ণন অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষার উপরে ফোকাস ছিল। তো এই দুটো পার্টকে তোমরা খুব ভালো করে মনে রাখবে। তো এই হচ্ছে জায়গা। তো আমরা এই জায়গাগুলো পার্টিকুলারলি দেখবো যে এটাকে আমরা বলতে পারি যে শিক্ষার ক্ষেত্রে এটাকেই সাধারণত নবজাগরণ বলা হয়, নবজাগরণ। তো সবার প্রথমেই
উচ্চ শিক্ষা কমিশনের ক্ষেত্রে যে পার্টটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে গিয়ে লিডারশিপ, অর্থাৎ নেতৃত্বদান। তো এই শিক্ষা কমিশনের মূল যে লক্ষ্যটা একটা ছিল, তারই মধ্যে একটা লক্ষ্য হচ্ছে গিয়ে নেতৃত্বদান, অর্থাৎ লিডারশিপের ক্ষমতা। তো লিডারশিপের ক্ষমতা কিন্তু এর একটা অন্যতম লক্ষ্য। তো এই পয়েন্টগুলোকে তোমরা যদি পার্টিকুলারলি অবজেক্টিভ কোশ্চেনেতে থেকে থাকে তোমরা মার্ক করে রাখবে। যেমন এরকম ধরনের কোশ্চেন থাকতেই পারে যে এই রাধাকৃষ্ণন কমিশনের মূল লক্ষ্য কী ছিল, দিয়ে তোমাকে 4টা অপশন দিয়ে দেওয়া হলো। তো আশা করছি তোমরা এই পার্টটাকে ক্লিয়ার করলে ওই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটাকে তোমরা মার্ক করতে পারবে। তো সবার প্রথম নেতৃত্বদান, অর্থাৎ মনে রাখবে যে লিডারশিপ। নেক্সট চরিত্র গঠন, অর্থাৎ ক্যারেক্টার বিল্ডিং, অর্থাৎ একটা শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর মধ্যে যে চারিত্রিক দিকটা আর তার যে মূল্যবোধের বিকাশ, তো এই চারিত্রিক দিক ও তার মূল্যবোধের বিকাশ, এই দিকটার উপরে পার্টিকুলারলি ফোকাস করা হয়েছিল। কেন কি এটা উচ্চশিক্ষা কমিশন, কেন কি এটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের শিক্ষা নয়, এটাকে বলাই হয়েছিল বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা। তো এখানেতে একজন ব্যক্তিত্বের পার্টিকুলারলি তার চারিত্রিক গঠন এবং চারিত্রিক গঠনের সঙ্গে সঙ্গে তার মূল্যবোধ, তার মধ্যে যে মূল্যবোধ গড়ে তোলা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। তো এই শিক্ষা কমিশনের মূল লক্ষ্য 2 নম্বর আমরা বলতে পারি ক্যারেক্টারিস্টিক বিল্ডিং, অর্থাৎ চারিত্রিক দৃঢ়তা বা মূল্যবোধকে গড়ে তোলা। পরবর্তীতে আমরা চলে আসি কালচারাল হেরিটেজ, অর্থাৎ কৃষ্টি। তো এই বাংলা ওয়ার্ডগুলো কিছু কিছু তোমরা এরকম ধরনের বাংলা ওয়ার্ড পাবে, যেমন প্রজ্ঞা, কৃষ্টি, প্রক্ষোভ। তো এই ধরনের এত সুন্দর বাংলা ওয়ার্ড তোমরা হয়তো আগে শোনোনি, যারা এডুকেশন পড়েছে তারা এই ওয়ার্ডগুলোর সঙ্গে খুব ভালোভাবে পরিচিত। তো ঠিক একই রকমভাবে এখানে দেওয়া আছে কৃষ্টি। কৃষ্টি বলতে এটাই বোঝা হয় যে সৃজনশীলতা, আমরা বলতে পারি তার নিজস্ব কৃষ্টি, অর্থাৎ তার নিজস্ব তৈরি করার ক্ষমতা, ক্রিয়েটিভিটি। তো এই যে পার্টটা, এই পার্টটার উপরে পার্টিকুলারলি ফোকাস করা হয় কিন্তু উচ্চ স্তরে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিশনেতে। তো এই কৃষ্টির বিকাশ এবং সাংস্কৃতিক বিকাশ বা তার নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি, এই পার্টগুলো পার্টিকুলারলি তোমরা ফোকাস করবে। নেক্সট চলে এসো ন্যায় বিচার ও স্বাধীনতা, অর্থাৎ জাস্টিস অ্যান্ড লিবারেটি, অর্থাৎ রাষ্ট্রের পক্ষে কোন পার্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই দিকটার উপরে তোমাদেরকে ফোকাস করতে হবে। অর্থাৎ যে এডুকেশনটা তোমরা পাচ্ছ, অর্থাৎ উচ্চ স্তরে গিয়ে যে এডুকেশনটার উপরেতে সাধারণত ডিসকাশন করা হয়ে থাকে, সেখানেতে ন্যায় বিচার, অর্থাৎ গণতান্ত্রিক অধিকারের মধ্যে যে ন্যায় বিচার রয়েছে, সেই পার্টটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, যে তোমাদের কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এই যে বিকাশগুলো, এই বিকাশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই কমিশনের আন্ডারে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা, বা আমরা বলতে পারি একটা যুগান্তরগামী পদক্ষেপ, অর্থাৎ এর মূল লক্ষ্য বা এর সব থেকে মানে ইম্পর্টেন্ট যে পার্ট, সেটাকে আমরা বলতে পারি গ্রামীণ বিশ্ববিদ্যালয়। ধরে নাও 100% এই কোশ্চেনটা তোমাদের এক্সামেতে থাকবে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কোন শিক্ষা কমিশনের আন্ডারেতে তৈরি করা হয়, বা কোন শিক্ষা কমিশন এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা তার যে পরিকাঠামো, সেটার উপরে পার্টিকুলারলি ফোকাস করে। 100% এক্সামেতে থাকবে এই কোশ্চেনটা, খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা তার পরিকাঠামো কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনের আন্ডারেতেই হয়। এবার এই গ্রামীণ যে বিশ্ববিদ্যালয় বা যে রুরাল ইউনিভার্সিটি, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যটা কী ছিল, কোন লক্ষ্যটাকে কেন্দ্র করে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথাটা সবার প্রথম মাথায় আসে? তো তার মধ্যে সবার প্রথম যে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার, অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ বিকাশ, এগ্রিকালচার, কৃষি। তো এই কৃষি এবং রুরাল ডেভেলপমেন্ট, এই যে পার্টটা, এই পার্টটার জন্যই কিন্তু মূলত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা সর্বপ্রথম মাথায় আসে। পরবর্তীতে আমরা কি দেখতে পাই, ন্যাশনাল কাউন্সিল। তো এই ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশনকে পার্টিকুলারলি তার উপরে ফোকাস করে। তো এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যই কিন্তু ছিল গ্রামের উন্নয়ন, এবং তার সাথে সাথে এগ্রিকালচার বা রুরাল যে গ্রাম, সেই রুরাল এরিয়ার মধ্যে এগ্রিকালচারের যে পার্ট, সেই এগ্রিকালচারের পার্টটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া। তো কৃষি এবং অর্থাৎ এগ্রিকালচার কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের ক্ষেত্রে। ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, উচ্চশিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে এই ইউজিসিকে পার্টিকুলারলি স্থাপন করা হয়। তো সালটা মনে রাখবে 1953।
1953 এই ইউজিসি গঠন করা হয়। পরবর্তীতে এর ভর্তির যোগ্যতা, অর্থাৎ কত বছর বয়স থেকে পার্টিকুলারলি এখানে ভর্তি হওয়া যায়। তো এখান থেকে 12 বছর বিদ্যালয় শিক্ষার পরেই বিশ্ববিদ্যালয়তে প্রবেশ করা যায়। 12 বছর, অর্থাৎ তোমাদের যেটা বেসিক এডুকেশন, যেটা আমরা পরবর্তীকালে আসবো অন্য শিক্ষা কমিশনের ক্ষেত্রে, এই পার্টটাকে নিয়ে আমরা ডিসকাশন করব। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনেতে হয়, তোমরা কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো গ্রামীণ বিশ্ববিদ্যালয় এটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে হয়, অবশ্যই গ্রামীণ বিশ্ববিদ্যালয়, কারণ কি আমরা ডিসকাস করছি কমপ্লিটলি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ওপরেই। তো এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয় কমিশনেই হয়। তো চলো এটা আমি আরেকবার ডিসকাস করে দিই তোমাদের। ইউজিসি অর্থাৎ উচ্চশিক্ষার মান উন্নয়ন, অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যেটা রয়েছে, এটা সর্বপ্রথম ফাউন্ডার হয় 1953-তে। এটা কিন্তু তোমাদের অবজেক্টিভ কোশ্চেন থাকে। এবং পরবর্তীতে এর ভর্তির যোগ্যতা, অর্থাৎ 12 বছরের যে গতানুগতিক শিক্ষা, অর্থাৎ যে এডুকেশন, যেটা নিয়ে আমরা এর পরবর্তী কমিশনেতে আসবো, তো এই গতানুগতিক শিক্ষা কমিশন হয়ে যাওয়ার পরে কিন্তু এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনেতে প্রবেশ করতে পারা যায়। আচ্ছা, তো রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যেটা বসলেন, তার এবার যে প্রধান সুপারিশগুলো, সেই সুপারিশগুলো সম্পর্কে আমরা একটু দেখব। তো সবার প্রথমেই হচ্ছে গিয়ে ইউজিসি গঠন, অর্থাৎ এই ইউজিসি এটা গঠন করা হয়। এটা গঠন ছিল হচ্ছে গিয়ে এই শিক্ষা কমিশনের একটা মূল লক্ষ্য। 53 এর জাস্ট আগেই আমরা ডিসকাস করলাম 1953-তে এই ইউজিসির স্থাপনা করা হয়। পরবর্তীতে কি গ্রামীণ বিশ্ববিদ্যালয়। তো গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য কী ছিল? এগ্রিকালচার অর্থাৎ কৃষি। তো এখানেতে মূল পার্টিকুলারলি ফোকাস করা হয় কৃষি। এছাড়া কি রয়েছে? সার্বিক শিক্ষা, অর্থাৎ এই যে কমিশন, অর্থাৎ উচ্চশিক্ষা কমিশন, ডিপিপি। হ্যাঁ, অবশ্যই তোমরা ডিপিপি তো পেয়ে যাবে ক্লাসের পরে। তোমরা যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তো তোমরা এর পরে ডিপিপি পেয়ে যাবে। ডিপিপি নিয়ে কোনো প্রবলেম নেই। তোমরা যাবতীয় জিনিস তোমাদের যা যা আছে, শর্ট নোট, ডিপিপি, ইচ অ্যান্ড এভরিথিং, ওগুলো সব পেয়ে যাবে। তো এখানে সার্বিক শিক্ষা গঠনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? তো সার্বিক শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে এখানে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যেটা, তার গঠন। এটা ছাড়া এগ্রিকালচার অর্থাৎ কৃষির ওপরে ফোকাস। তো এই দুটো পার্টই হচ্ছে গিয়ে এই সার্বিক শিক্ষার মূল পার্ট, অর্থাৎ ইউজিসি এবং কৃষি। এই দুটো হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণন কমিশনের মূল লক্ষ্য। তো চলো আমরা এর পরের কমিশনে চলে আসি। একই রকম ভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিক শিক্ষা কমিশন, অর্থাৎ মুদালিয়ার কমিশন। তো এই মাধ্যমিক শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশন দুটোই কমপ্লিটলি সেম, এর আগে আমরা ডিসকাস করেছি। তো এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন যে রয়েছে, এই মুদালিয়ার কমিশনের যে শিক্ষা বা তার যে শিক্ষার লক্ষ্য, এই পার্টটার উপরে এবার আমরা একটু ফোকাস করব। তো এখানে তোমরা এটা দেখতে পারো যে বিদ্যালয় স্তরের বহুমুখীকরণ এবং কাঠামোগত সংস্কার, অর্থাৎ বিদ্যালয়ের যে স্তর, সেই বিদ্যালয়ের স্তর কেমন হওয়া উচিত এবং তার যে কাঠামো, অর্থাৎ তার যে পরিকাঠামো, বিদ্যালয় স্তরের যে স্টেপস, সেই স্টেপসগুলো কেমন হওয়া উচিত, এই পার্টিকুলার পার্টগুলোর ওপরেতে কিন্তু এই কমিশন অর্থাৎ মুদালিয়ার কমিশন ফোকাস করে আছে। তো এখানে সবার প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বহুমুখী শিক্ষা। তো এই বহুমুখী শিক্ষাটা কি? বহুমুখী শিক্ষার যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে গিয়ে টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ ভোকেশনাল এডুকেশন, ভোকেশনাল ও টেকনিক্যাল এডুকেশন। তো এখানে আমরা পার্টিকুলারলি বলতে পারি টেকনিক্যাল, ভোকেশনাল অর্থাৎ হাতে কলমে শিক্ষা। অর্থাৎ পার্টিকুলারলি এই জায়গাটাতে বহুমুখী বিদ্যালয়ের যে পার্টটা আছে, বিদ্যালয়ের পার্টের মধ্যে রয়েছে এই পার্টিকুলারলি দুটো পার্ট, একটা টেকনিক্যাল, ভোকেশনাল এডুকেশন।
এছাড়া আর কি আছে? এনি গেসেস যে এই কমিশনের আর কি কি সুপারিশ ছিল? মাধ্যমিক শিক্ষা কমিশন, বলো। এই যে কমিশন, এখানে ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশনটার উপরই পার্টিকুলারলি ফোকাস করা হয়েছে। তো এই কমিশনের আর কি সুপারিশ ছিল? কমেন্ট করো। বহুমুখী বিদ্যালয়, অর্থাৎ এর আগের আমরা যে পার্টটা দেখলাম মাধ্যমিক শিক্ষা কমিশন, সেই মাধ্যমিক শিক্ষা কমিশনেরই বিভিন্ন লক্ষ্যের মধ্যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্য কিন্তু ছিল বহুমুখী বিদ্যালয়। তো এই মূল লক্ষ্য ছিল বহুমুখী বিদ্যালয়। কার? মুদালিয়ার কমিশন। তো এই মুদালিয়া কমিশনের যে বিভিন্ন লক্ষ্য, তারই মধ্যে একটা মূল লক্ষ্য ছিল আইটিআই। অবশ্যই ঠিক। আইটিআই বলতে কি বোঝানো হচ্ছে? এটাই, অর্থাৎ টেকনিক্যাল বা ভোকেশনাল এডুকেশন। এই টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনটা কি তোমরা আইটিআই বলতে পারো? দেখো, আলটিমেটলি এক্সাম তোমাদেরকে দিতে হবে, তোমাদের মনে রাখার জন্য যেটাই দরকার ঠিক সেরকমভাবেই মনে রাখো। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তোমার যদি মনে হয় যে হ্যাঁ আইটিআইটা আমার মাথায় থাকবে, আইটিআইটা মনে থাকবে, তো সেইভাবেই এটাকে মনে রাখো। নেতৃত্বের বিকাশ, গুড। খুব ভালো পয়েন্ট। বৃত্তিমূলক দক্ষতার গুরুত্ব, ভেরি গুড। এই দুটো পয়েন্ট পার্টিকুলারলি খুব ভালো পয়েন্ট। বৃষ্টি লিখেছে বৃত্তিমূলক দক্ষতার গুরুত্ব। তো অবশ্যই, অর্থাৎ টেকনিক্যাল বা ভোকেশনাল যে এডুকেশন বা যে হাতে কলমে শিক্ষা, সে একই রকমভাবে আমরা এটাকে বলতে পারি বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব। অর্থাৎ টেকনিক্যাল বা ভোকেশনাল এডুকেশনের মধ্যে হ্যাঁ নেতৃত্বের বিকাশ, এটাও একটা খুব ভালো পয়েন্ট, এটাকেও আমরা বলতে পারি। নেতৃত্বের বিকাশ। তো এই পার্টগুলো তোমরা একটু মনে রাখবে যে এই বহুমুখী বিদ্যালয়ের মধ্যে এটা হচ্ছে মুদালিয়ার কমিশনের একটা মূল লক্ষ্য, এবং এই কোশ্চেন এক্সামেতে থাকে, প্রত্যেক বছর থাকে, এবছরও থাকবে, পরিবর্তন হওয়ার কিছু নেই। তো এই বহুমুখী বিদ্যালয় কমিশন, বহুমুখী বিদ্যালয় যেটা হচ্ছে গিয়ে আমাদের মুদালিয়ার কমিশনের একটা মূল লক্ষ্যের মধ্যে বলতে পারি, এবং তার মধ্যে রয়েছে কি কি? টেকনিক্যাল বা ভোকেশনাল এডুকেশন, অর্থাৎ হাতে কলমে শিক্ষা। এখানে তুমি এটা বলতেই পারো যে বৃত্তিমূলক শিক্ষার যে গুরুত্ব, তার উপর এখানে পার্টিকুলারলি ফোকাস করা হয়। এটা ছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে নেতৃত্বের বিকাশ। তো চলো আমরা নেক্সট যাই। নেক্সট, পাঠ্যক্রমের আধুনিকীকরণ বা সপ্তপ্রভা। অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য যে পাঠ্যক্রমের আধুনিকীকরণ বা সপ্তপ্রভা। তো মুদালিয়ার কমিশনের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে সপ্তপ্রভা। তো এই সপ্তপ্রভার মধ্যে কি থাকে, সপ্তপ্রভার মধ্যে কি আছে, তো এই 7টা কি কি স্তর, সেটা আমরা একটু দেখে নেব। তো দেখো, তোমাদের যেরকম ভাবে মনে রাখতে সুবিধা, এটা সেইভাবে মনে রাখতে পারো। অর্থাৎ এই সপ্তপ্রভার মধ্যে প্রথমেই আমরা বলতে পারি কি? আর্টস বা ফাইন আর্টস। নেক্সট, সায়েন্স, বিজ্ঞান। দেন আমরা বলতে পারি হিউম্যানিটিজ। তো ফার্স্ট আমরা পেলাম ফাইন আর্টস, পরবর্তীতে আমরা পেলাম সায়েন্স, বিজ্ঞান, দেন আমরা পেলাম হিউম্যানিটিজ, 3টে। এরপর আমরা আসি কমার্স, অর্থাৎ বাণিজ্য বিভাগ, বাণিজ্যিক।
ফাইন আর্টস, সায়েন্স, হিউম্যানিটিজ এবং কমার্স, চারটে। পরবর্তী তিনটে কি কি আছে? এগ্রিকালচার বা কৃষি, তো কৃষির উপরে পার্টিকুলারলি ফোকাস, এগ্রিকালচার। নেক্সট, করো, কমেন্ট করো দেখি কে কে একটু এগিয়ে রেখেছো। আমাদের কমেন্টের অপেক্ষায় আছি, দেখি যে কে কে তোমরা একটু তোমাদের সিলেবাসটাকে এগিয়ে রেখেছো। আর এর মধ্যে আরেকটা কি আছে বলো? অবশ্যই টেকনিক্যাল, অর্থাৎ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন, যেটার ব্যাপারে আমরা ডিসকাশন করছিলাম। এবং সর্বশেষ অনিমোর, রাইট, অনিমোর লিখছে হোম সায়েন্স, একদম পারফেক্ট, যেটা আমাদের লাস্ট পয়েন্ট। দেন ফাইন আর্টস, সায়েন্স, এগ্রিকালচার, টেকনিক্যাল অ্যান্ড কমার্স, পারফেক্ট, খুব ভালো উত্তর। তো চলো, সর্বলাস্ট যেটা এখানে রয়েছে সেটা একটি পার্ট, সেটা হচ্ছে হোম সায়েন্স। তো এই যে সপ্তপ্রভা আসবে ভাই এক্সামেতে, একদম 100%, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকবার থাকে, এবারেও থাকবে। সপ্তপ্রভা কি কি, কোশ্চেনটা কীরকম থাকবে, এরকম বিভিন্ন অপশান তোকে দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পরে ওখান থেকে তোমাদেরকে বলবে যে সপ্তপ্রভার মধ্যে কোনটা আছে, এর মধ্যে কোনটা সপ্তপ্রভার আন্ডারেতে পড়ে। হ্যাঁ, বাকিরা কমেন্ট করছে টেকনিক্যাল, হোম সায়েন্স, সায়েন্স। বুনিয়াদী শিক্ষাটা বিদ্যালয় শিক্ষা কমিশনের মধ্যে পড়ে, হ্যাঁ। ওকে, তো এই হচ্ছে তোমাদের পার্ট, যেটা হচ্ছে 7 পয়েন্ট অফ কারিকুলাম অর সপ্তপ্রভা। আচ্ছা, তোমরা এখন কমেন্ট, যে ফ্রি ক্লাস কি ইউটিউবে থাকবে না? আজকের যে ক্লাসটা হচ্ছে, যেটা তোমাদের ব্যাচের প্রথম ক্লাস, এই ব্যাচের প্রথম ক্লাস তো তোমরা ইউটিউবে তো অলরেডি পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবে, তো ওটা ফ্রি থাকবে। আর এর পরবর্তীকালের যে ক্লাসগুলো হতে থাকবে সেটা ব্যাচ পারচেস করলেই তোমরা দেখতে পারবে। এছাড়া ইউটিউবের যেরকম অ্যাজ ইউজুয়াল ক্লাস হয়, তোমাদের ব্রিজ কোর্সের ওপরে যে ক্লাস থাকে বা যে ম্যারাথন থাকে, সে সবই থাকবে পরবর্তীকালে সময়ের ওপরে। তো বাকি ব্যাচের যে ক্লাস, সেটা তো ব্যাচেতেই কন্টিনিউ হবে, ইউটিউবেতে সব ক্লাস শো করবে না। আচ্ছা, তো সপ্তপ্রভার উপরেতে আমরা কমপ্লিট একটা ডিসকাশন করলাম। এটা ছাড়াও আরেকটা যে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গিয়ে এই যে মূল্যায়ন বলতে পরীক্ষা, ঠিক আছে? তো এই মূল্যায়নের ওপরে যে রেকর্ড কার্ড বা সামগ্রিক যে তোমাদের একাডেমিক রেকর্ড কার্ড, সেটাও কিন্তু পার্টিকুলারলি ফোকাস করা হয় এই শিক্ষা কমিশনের আন্ডারেতেই। স্যার আমাদের প্রত্যেক দিন ক্লাস হবে না, তোমাদের তো রুটিন অলরেডি চলে যাবে, তোমরা রুটিন পেয়ে যাবে কোন কোন বার ক্লাস থাকবে, এডুকেশনের ক্লাস কী কী বার থাকবে, এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস কী কী বার থাকবে, বাকি যে ক্লাস রয়েছে কমপ্লিট রুটিন তোমরা পেয়ে যাবে যারা যারা ব্যাচে আছো। তো এটা মনে রাখবে, এখানেতে রেকর্ড কার্ড বা রিপোর্ট কার্ড আমরা যেটাকে বলে থাকি, তো এই রেকর্ড বা রিপোর্ট কার্ড কিন্তু এই কমিশনের আন্ডারেতেই সবার প্রথম আসে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা বলতে পারো, যে রেকর্ড কার্ড কোন শিক্ষা কমিশনের আন্ডারেতে আছে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। তো এটা কিন্তু থাকে। তো আশা করছি সপ্তপ্রভার যে পার্টটা রয়েছে এটা তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং সপ্তপ্রভা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো চলো এরপরে আমরা নেক্সট যাই। আচ্ছা, তো এবারে আমরা চলে আসি যে মুদালিয়ার যে কমিশন, সেই মুদালিয়ার কমিশনের মূল লক্ষ্যগুলো কী কী, অর্থাৎ যে লক্ষ্যগুলো আমরা পড়লাম সেই লক্ষ্যগুলো কী কী ছিল। সবার প্রথমে আমরা দেখেছিলাম হচ্ছে গিয়ে বহুমুখী বিদ্যালয়, অর্থাৎ এই বহুমুখী বিদ্যালয়ের মধ্যে কী কী টপিক ছিল? বহুমুখী বিদ্যালয়ের মধ্যে আমরা কি দেখেছিলাম?
ওকে, তোমরা কমেন্ট করছো ক্লিয়ার, দ্যাটস ভেরি গুড, যেটা সবারই কাছে ক্লিয়ার হচ্ছে। তো চলো, বহুমুখী বিদ্যালয়ের মধ্যে আমরা কি কি দেখেছিলাম? এনি কমেন্ট যে আমরা বহুমুখী বিদ্যালয়ের মধ্যে কি কি পেয়েছিলাম? যে বহুমুখী বিদ্যালয়, জাস্ট বলো যে বহুমুখী বিশ্ববিদ্যালয়, বহুমুখী বিদ্যালয় যেটা, বহুমুখী বিদ্যালয়টা কি, যে বহুমুখী বিদ্যালয়ের জিনিসটা আসলে কি। তো ওটাই হচ্ছে পার্টিকুলার লক্ষ্য। যদি 1 নম্বরে ছোট্টভাবে লিখতে চাও তো জাস্ট এইটুকু 3টে পয়েন্ট মনে রাখবে: বহুমুখী বিদ্যালয়, পাঠ্যক্রমের বৈচিত্র্য, আর মূল্যায়নের সংস্কার। মূল্যায়নের সংস্কার আর পাঠ্যক্রমের বৈচিত্র্য মানে এই পার্টিকুলারলি এই যে পোর্শনটা, এটা পুরোটাই চলে আসছে হচ্ছে গিয়ে সপ্তপ্রভার উপরে। তো এই সপ্তপ্রভার উপরে তো এটা পুরোটাই চলে আসছে। এছাড়া যে বহুমুখী বিদ্যালয়, সেই বহুমুখী বিদ্যালয়টা কি? কিউমুলেটিভ রেকর্ড কার্ড, হ্যাঁ ওটা তো একটা পার্ট বটে, কিন্তু এই বহুমুখী বিদ্যালয়টা কি? বাহ, এগেন অনিমোর যে অ্যান্সারগুলো দিচ্ছে খুব পারফেক্ট অ্যান্সার দিচ্ছে। তো এটাকে যদি আমি সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে নিজের আগ্রহ এবং নিজের সামর্থ্যের উপরে বেস করে যে শিক্ষা। বহুমুখী বিদ্যালয়ের মধ্যে বৃত্তিমূলক কারিগরি শিক্ষাটা প্রপারলি ঠিক আসে না। এটার জন্য সব থেকে ভালো যেটা বলা যায় সেটা হচ্ছে গিয়ে নিজের আগ্রহ এবং নিজের সামর্থ্য। যে কমেন্টটা করেছে খুব ভালো কমেন্ট, নিজের আগ্রহ নিজের সামর্থ্যের উপরে বেস করে যে পার্ট, সেটা হচ্ছে বহুমুখী বিদ্যালয়ের একটা পার্ট আমরা বলতে পারি। আর বৃত্তীয় কারিগরি শিক্ষাকে আমরা আনতে পারি। আচ্ছা, মাধ্যমিক স্তরের যে সপ্তপ্রবাহ সেটাও কমেন্ট করেছো, কারিগরি বিদ্যা বাণিজ্য, হ্যাঁ ওটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করলাম। হ্যাঁ, সারা বছরের মূল্যায়নের জন্য যে কার্ড, অর্থাৎ যেটা আমরা পার্টিকুলারলি বলতে চাই কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা রিপোর্ট কার্ড যেটা, তো ওটাকেও আমরা বলতে পারি যেটা বহুমুখী বিদ্যালয়ের আন্ডারেতে আসছে। ওকে, তো জাস্ট এই পয়েন্টগুলো একটু মনে রাখবে তোমরা, কারণ কি এই কমিশনের যে মূল লক্ষ্য, এই মূল লক্ষ্যই হচ্ছে সপ্তপ্রভা। তো এই সপ্তপ্রভা বলতে হচ্ছে এখানে পাঠ্যক্রমের বৈশিষ্ট্য বা মূল্যায়নের সংস্কার। মূল্যায়নের সংস্কারের মধ্যে যে মেন পার্টটা চলে আসছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের কিউমুলেটিভ রিপোর্ট কার্ড, অর্থাৎ রেকর্ড কার্ড, যে সারা বছরের যে রেকর্ড কার্ড, সেই রেকর্ড কার্ডটাকে ওখানে মূল্যায়নের সংস্কারের পাঠাতে তোমরা আনতে পারো। এটা ছাড়া যেটা পাঠ্যক্রমের বৈচিত্র্য রয়েছে সেটার মধ্যে চলে আসছে সপ্তপ্রভা, আর এছাড়া বহুমুখী বিদ্যালয়। তো এই 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, 3টে পয়েন্ট মনে রাখবে। এই 3টে পয়েন্ট মনে রাখা মানেই কিন্তু তোমার মুদালিয়ার কমিশনের যে মেন পার্ট সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবার আমরা নেক্সটে যাই। নেক্সট, ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। খুব ইম্পর্টেন্ট একটা কমিশন, যার মূল লক্ষ্যই ছিল হচ্ছে গিয়ে শিক্ষা এবং জাতীয় উন্নয়ন। অর্থাৎ কোঠারি কমিশনের যেটা মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য, সেটাকে আমরা বলতে পারি যে সার্বজনীন শিক্ষা। তো এই সার্বজনীন শিক্ষা বা জাতীয় শিক্ষার যে উন্নয়ন, সেটার উপরে বেস করে হচ্ছে গিয়ে আমাদের কোঠারি শিক্ষা কমিশন তৈরি হয়। এবং তার যে সমগ্র শিক্ষা ব্যবস্থা, সে কি কি লক্ষ্যর উপরে ভিত্তি করে এই কমিশনকে এগিয়ে নিয়ে গেছে, সেই পার্টগুলো সম্পর্কে আমরা একটু দেখব। তো এটা অর্থাৎ শিক্ষা কাঠামো, যে শিক্ষা কাঠামোকে আমরা বর্তমান দিনেও কিন্তু ফলো করে চলেছি, একদমই ঠিক, যেটা হচ্ছে 10+2 এবং 3, অর্থাৎ গতানুগতিক যে শিক্ষার পর্যায়ে, অর্থাৎ যেটাকে আমরা বলি মাধ্যমিক শিক্ষা, তারপরে যেটা 2 যেটাকে আমরা বলি উচ্চ মাধ্যমিক শিক্ষা, এবং তারপরে যেটা 3 যেটাকে আমরা বলি সাধারণত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। 10 অর্থাৎ যেটা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষা, তো এই স্টেপ কিন্তু আমরা
এখনও, অর্থাৎ এই 2026 সালের কথা যদি বলি, তো এখনও কিন্তু আমরা এই স্টেপ কি পার্টিকুলারলি ফলো করে চলেছি। তো ফার্স্ট এখানে এই যে বয়সগুলো, এই বয়সগুলোকে তোমাদের একটু মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তো প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা। এই প্রাক প্রাথমিক শিক্ষার মধ্যে কী কী পার্ট চলে আসে, যেমন আমরা বলতে পারি মন্তেশ্বরী শিক্ষা, হ্যাঁ যেমন তোমরা কমেন্ট করছো যে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন, একদম ওটা তো চলে আসছে ওই জায়গাটাতে। তো প্রাক প্রাথমিক শিক্ষা বা প্রি প্রাইমারি শিক্ষার যেটা বয়স, সেটা হচ্ছে কি 1 থেকে 3 বছর। তো 1 থেকে 3 বছর পর্যন্ত যে শিক্ষা, এই শিক্ষাটাকে পার্টিকুলারলি বলা হয় প্রাক প্রাথমিক শিক্ষা বা প্রি প্রাইমারি এডুকেশন। নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে স্কুল এডুকেশন, অর্থাৎ স্কুল লেভেলের শিক্ষা বা স্কুল স্তরের যে শিক্ষা। তো স্কুল স্তরের শিক্ষার মধ্যে কি থাকছে, সাধারণ বিদ্যালয় শিক্ষা 10 বছর, অর্থাৎ 10 বছরের যে গতানুগতিক শিক্ষা, যেটার মধ্যে চলে আসছে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ এই পার্টটা প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা। তো এই প্রাথমিক ও মাধ্যমিক এই দুটোই চলে আসছে হচ্ছে কি 10 বছরের শিক্ষা কাঠামোর মধ্যে। তো পরবর্তীতে কি চলে আসছে, উচ্চ মাধ্যমিক স্তর, যেটা 2 বছরের। এবার এই 2 বছরের যে স্তরটা, এটা সাধারণত বৃত্তিমূলক হতে পারে কিংবা সাধারণ হতে পারে। তো সপ্তপ্রভার মধ্যে তোমরা যে পার্টগুলো দেখেছো, অর্থাৎ যে বৃত্তিমূলক হতে পারে, সেটা সাধারণ শিক্ষা হতে পারে, এই পুরোটাই চলে আসছে হায়ার সেকেন্ডারি পার্ট। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে স্নাতক স্তর। স্নাতক স্তর বলতে যেটাকে বলা হয় ডিগ্রি কোর্স বা গ্র্যাজুয়েশন, যে কথাটা বলে আমরা অভ্যস্ত যে গ্র্যাজুয়েশন। তো ডিগ্রি কোর্স বা গ্র্যাজুয়েশন এটা হচ্ছে গিয়ে 3 বছরের। তো 3 বছরের পরেও অনেকে মাস্টার ডিগ্রি যারা করে সেটা আরও 2 বছরের চলে যায়। তো পার্টিকুলারলি যে প্রথম ডিগ্রি সেটা হচ্ছে গিয়ে এই স্নাতক স্তর অর্থাৎ গ্র্যাজুয়েশন। তো এই যে পার্ট, তো এটা আমাদের সারা দেশে যে পার্টটিকে ফলো করা হয়, তো এটা কিন্তু কোঠারি কমিশন তৈরি করে দিয়ে গেছে। তো কোঠারি কমিশনের যেটা মূল লক্ষ্য, তো এই কোঠারি কমিশনের যে, আচ্ছা দেবরাজ কমেন্ট করছে যে কেজি স্কুল হবে, হ্যাঁ ওটা চলে আসবে হচ্ছে পুরোটাই প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। তো ওই জায়গাগুলোতে ওটা চলে আসবে প্রাক প্রাথমিক শিক্ষা। তো এই যে কোঠারি কমিশনের এই সিঁড়ি বা এই ধাপ কিন্তু কোঠারি কমিশন সেই সালে তৈরি করে গেছে এবং সেটা এখনো পর্যন্ত কন্টিনিউ হচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো যে এই স্তর বা কোঠারি কমিশনের যে মূল লক্ষ্য ছিল, এটা কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ কোঠারি কমিশন এটা তৈরি করে গেছে সেই সময়ে এবং সেই জিনিস এখনো 2026 সালে এসেও কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যে জাতীয় শিক্ষা কাঠামো বা শিক্ষা কাঠামো কি, এইটার ওপরেতে কোঠারি কমিশন পার্টিকুলারলি ডিসকাস করেছে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। কোঠারি কমিশনকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় তার ওটাই কারণ, কোঠারি কমিশনকে এত বেশি গুরুত্ব দেওয়া হয় তাই একটাই কারণ, সেটা হচ্ছে কি জাতীয় শিক্ষা কাঠামো। তো চলো আমি আরেকবার জাস্ট রিপিট করে দিই যে কোঠারি কমিশন, এখানে সম্পূর্ণ কোঠারি কমিশনের যেটা মূল লক্ষ্য ছিল, সেই কোঠারি কমিশনের মূল লক্ষ্য অর্থাৎ 10+2+3 এই পার্টিকুলার যে ধাপ, এই পার্টিকুলার ধাপটার উপরে বেশ করে কিন্তু কোঠারি কমিশন এগিয়ে যাচ্ছে বা কোঠারি কমিশন সেই সময় তৈরি করে এসেছিল, সেই প্রথাকে আমরা এখনও কন্টিনিউ করে আসছি। তো সেই 10+2+3 যে ধাপ, তার মধ্যে আছে কি কি, সবার প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা, তারপরে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিক স্তর, তারপরে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে স্নাতক স্তর। আর এই প্রাথমিক স্তর যেটা রয়েছে, প্রাথমিক শিক্ষার মধ্যে এখানে প্রাক প্রাথমিক শিক্ষাও রয়েছে, যেটা সাধারণত 1 থেকে 3 বছরের, অর্থাৎ প্রি প্রাইমারি এডুকেশন, যেটাকে আমরা বলতে পারি মন্তেশ্বরী শিক্ষা। আমরা আসবো মন্তেশ্বরী শিক্ষা নিয়ে পরে একটা ডিসকাশন করব। তো আশা করছি এই যে এই ধাপটা তোমাদের কাছে ক্লিয়ার, কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কোঠারি কমিশন খুব ইম্পর্টেন্ট, একই রকমভাবে মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন দুটো যেরকমভাবে ইম্পর্টেন্ট, কোঠারি কমিশনও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কারণ তোমরা বুঝতেই পারছো এখনও এই জিনিসটা ফলো হয়ে আসছে। ওকে, তো চলো তোমরা একটু বলো যে কার কার কাছে এই কমিশনের পার্টটা ক্লিয়ার, কোঠারি কমিশনের জায়গাটা কে কে বুঝতে পেরেছো, এই জায়গাটা আমাকে একটু বলো। তোমরা একটা ফিডব্যাক দাও যে ইয়েস স্যার আমরা বুঝতে পেরেছি, বা কোনো জায়গায় যদি ক্লিয়ার না হয়ে থাকে সেটা বলো। ওকে, তো ক্লিয়ার সৌরভ, প্রিয়াঙ্কা, নেক্সট। ওকে, সর্বাণী, ইভা,
কৃষ্ণেন্দু এদিকে কমেন্ট করছে, দেবজিৎ, ওকে ভেরি গুড। দেন সবারই কাছে আশা করছি এই ধাপের যে পার্ট, এই ধাপের পার্টটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালো করে মনে রাখবে। কোশ্চেন অবশ্যই থাকবে, প্রচুর কোশ্চেন থাকবে এখান থেকে। আচ্ছা, তো নেক্সট যে পার্ট সেটা হচ্ছে গিয়ে বিজ্ঞানের প্রসার বনাম মূল্যবোধ। তো এটা আরেকটা লক্ষ্য আমরা বলতে পারি যে কোঠরি কমিশনের অন্যতম লক্ষ্যগুলোর মধ্যে এটা আরেকটা লক্ষ্য। তার মধ্যে থাকছে কি কি? কোঠরি কমিশনের যে লক্ষ্য সেটা হচ্ছে গিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, উৎপাদনশীলতা, বৃত্তিমুখী। নেক্সট আমি একটা একটা করে ডিসকাশনে আসবো, জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিই আগে। নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ অর্থাৎ মোরাল এবং স্পিরিচুয়াল। নেক্সট কি থাকছে? জাতীয় সংস্কৃতি ও গণতন্ত্র, কমন স্কুল সিস্টেম। আচ্ছা, তো আমি শেষ থেকে শুরু করি। কমন স্কুল সিস্টেম, এই কমন স্কুল সিস্টেমের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সামাজিক যে বৈষম্য সেটাকে দূর করতে হবে। স্কুল আমি গেলাম, আমার পাশে একজন বসে রয়েছে, আমি তাকে সেই চোখেতে দেখছি না যেভাবে তাকে দেখা উচিত। আমি তাকে খুব ছোট করছি বা তাকে আমি এমনভাবে দেখছি যে যেন সে আমার সমতুল্য নয়। তো এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু কখনোই হওয়া উচিত নয় শিক্ষার ক্ষেত্রে। কারণ এডুকেশনের অধিকার সবার, শিক্ষার অধিকার সবার। তো শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা হওয়া কখনোই উচিত নয়। তাই সামাজিক বৈষম্য দূরীকরণ অর্থাৎ যে সামাজিক বা সোশ্যাল যে ব্যারিয়ারগুলো রয়েছে, এই সোশ্যাল ব্যারিয়ারগুলো যেন না থাকে এডুকেশনের ক্ষেত্রে। তো কখনোই সোশ্যাল ব্যারিয়ার থাকবে না। পরবর্তীতে আমরা কি আসি? জাতীয় সংহতি ও গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি। ডেমোক্রেসি বা গণতন্ত্র আমরা যেটা জানি, গণতন্ত্রের বাইরে গিয়ে বা তার যে সামাজিক অধিকার, সেই অধিকারের বাইরে গিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। আমি যে শিক্ষায় গ্রহণ করি না কেন সেটা আমাদের গণতান্ত্রিক অধিকারের আন্ডারে থেকে করতে হবে, তার বাইরে গিয়ে কিন্তু কোনো রকম কোনো শিক্ষা নয়। নেক্সট, নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধ অর্থাৎ মোরাল ভ্যালু, ইথিক্স। আমার যে মোরাল ভ্যালু, সেই সবারই জন্য যে শিক্ষা, সেখানে বলা আছে কি যে মোরাল ভ্যালু বা ইথিক্স যেন থাকে। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমার যদি মোরাল ভ্যালু না থাকে, তার মানে তুমি সমাজের সাথে সেইভাবে মানিয়ে নিতে পারবে না, তুমি মানিয়ে নিতে অক্ষম হবে। তো সমাজের সাথে মানিয়ে নিতে গেলে তোমার সেই সাধারণ মোরাল ভ্যালুটা দরকার, যে কোনটা আমার করা দরকার, কোনটা করলে ঠিক হবে, কোনটা করা ভুল, কোনটা করা উচিত নয়। এই যে মোরাল ভ্যালু, এই মোরাল ভ্যালুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই মোরাল ভ্যালু কিন্তু থাকা দরকার, এবং এই কমিশনেতে এই মোরাল ভ্যালুর উপরে খুব জোর দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা আসি বৃত্তিমুখী শিক্ষা। অবভিয়াসলি আমরা এর আগে ডিসকাশন করেছি ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশন। अच्छा, एक नंबर एडुकेशन मेन साइंस और टेक्नोलॉजी इम्पोर्टेंट देना। ओके, আচ্ছা, তো বৃত্তিমুখী শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন যেটা আমরা বললাম, একটু আগে একজনে কমেন্ট করেছিল যে আইটিআই। অবশ্যই যেভাবে তোমরা মনে রাখতে পারো সেইভাবে মনে রাখো, কারণ এক্সাম তোমরা দেবে, তোমরা যেরকমভাবে মনে রাখতে পারবে সেটাই, যেটা তোমাদের কাছে সব থেকে বেশি ইজি হবে। তো একই রকমভাবে বৃত্তিমুখী শিক্ষা অর্থাৎ ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশন। নেক্সট, কর্ম অভিজ্ঞতা বা উৎপাদনশীলতা অর্থাৎ যে শিক্ষাটা তুমি গ্রহণ করছো, সেই শিক্ষা গ্রহণ করার পরে সেটা যেন তোমার শুধুমাত্র তত্ত্বর জগতে না থাকে, সেটা যেন তোমার বাস্তব বা রিয়েল লাইফ অভিজ্ঞতায় কাজে লাগে। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমি একটা অভিজ্ঞতা অর্জন করলাম, তো সেই অভিজ্ঞতাটা আমার বাস্তব জীবনে কোনো কাজে লাগলো না, তাহলে সেই অভিজ্ঞতার কোনো দাম নেই। তুমি যে অভিজ্ঞতা অর্জন করলে, সেই অভিজ্ঞতা যদি তোমার বাস্তব জীবনে কাজে লাগে, তখন বুঝবে যে না, এই অভিজ্ঞতার দাম আছে। তো এখানে সেই কথাটাই বলা হয়েছে কর্ম অভিজ্ঞতা। নেক্সট চলে আসে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেक्नोलॉजी। साइंस एंड टेक्नोलॉजी के विकास देश को मॉडर्न और डेवलप्ड के लिए, हाँ डेफिनेटली। তো বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কারণ ভবিষ্যৎ প্রজন্ম আমরা জানি যে ভবিষ্যৎ প্রজন্মতে যা আসে সেটা পুরোটাই কিন্তু সায়েন্স এবং টেকনোলজির উপরে ভিত্তি করে। তো সায়েন্স এবং টেকনোলজি আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতেও হবে। তো কমপ্লিটলি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর ভিত্তি করেই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে। তো এই যে পার্টিকুলার রূপরেখা বা বিজ্ঞানের প্রসার বা মূল্যবোধের বিকাশ, তো এই দিকগুলো কিন্তু অন্যতম লক্ষ্য কোঠরি কমিশনের। কোঠরি কমিশন এই ব্যাপারগুলো নিয়ে আলোকপাত করেছে, এবং এই যে জায়গাগুলো, যেখানেতে কোনোটাকে বড় করে দেখানো হচ্ছে বা কোনোটাকে ছোট করে দেখানো হচ্ছে না, যেখানেতে নৈতিক বিকাশটা দরকার, টেকনিক্যাল এডুকেশনটা দরকার নেই, আর টেকনিক্যাল এডুকেশনটা দরকার, নৈতিক বিকাশটা দরকার নেই, না, কখনোই এরকম নয়। আমার এখানে একই রকমভাবে যেরকম নৈতিক বিকাশকে দরকার, সেরকমভাবেই কিন্তু আমার এখানে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশকেও দরকার। তো এই দুটো বিকাশকেই আমাদের দরকার।
এবং এই দুটো বিকাশ যদি ঠিকঠাকভাবে থাকে তবেই আমরা এগিয়ে যেতে পারবো। আচ্ছা, তো এবারে আমরা আসি যে কোঠারি কমিশন যে প্রাক প্রাথমিক শিক্ষাকে জাতীয় শিক্ষার যে একটা অংশ সেটা হিসাবে বলেছে। যে কোঠারি কমিশনের মতে কি, যে প্রাক প্রাথমিক শিক্ষা অর্থাৎ এই প্রাক প্রাথমিক শিক্ষাকেও কিন্তু কোঠারি কমিশন পার্টিকুলারলি ফোকাস করেছে। বিদেশি শব্দ আসবে না। আচ্ছা, কি কমেন্ট করছিস তোমরা একটু দেখি। ইংলিশে থাকলে ভালো হতো ক্লাসটা। আচ্ছা, তো আমি একটা কি করব, যেহেতু এটা বাংলা, তো এখানে কিছু কিছু টার্মস আছে, যে টার্মসগুলো ইংলিশ টার্মস, সেগুলো আমরা ইংলিশেও বলবো। ইন ফিউচার আমি শুধুমাত্র বাংলাতেই যে বলছি তা নয়, বাংলার সাথে সাথে ইংলিশেও বলবো, যাতে করে সবারই সুবিধা হয়। অবশ্যই এখানে আমি ইংলিশ টার্মস যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমি বলবো, তাতে করে সবারই সুবিধা হবে। ওকে, তো এরপরে আমরা আসবো হচ্ছে গিয়ে প্রাক প্রাথমিক শিক্ষার উপরে আলোকপাত করব। আচ্ছা, তো এই প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোন জিনিসগুলোর উপরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, যে প্রাক প্রাথমিক শিক্ষাতে কোন বিকাশগুলো দরকার, সেই জায়গাটাতে আমি আসবো। তো এখানে কিছু নতুন নতুন শব্দ তোমরা পাবে, তো সেগুলো সম্পর্কে আমি ডিসকাস করবো। তো সবার প্রথম প্রাক প্রাথমিক শিক্ষাতে যেটা দরকার সেটা হচ্ছে প্রাক্ষবিক বিকাশ। 11-এ যারা পড়ে এসেছো তারা ভালো করেই জানো যে প্রক্ষোভ, এই প্রক্ষোভ কথাটা থেকে প্রাক্ষবিক কথাটি এসেছে। তো প্রক্ষোভ জিনিসটার মানে কি? প্রক্ষোভ কথাটার অর্থ হচ্ছে গিয়ে ইমোশন, অর্থাৎ ইমোশনালি বিকাশ বা ইমোশনের দিক থেকে যে বিকাশ, সেই পার্টটাকেই বলা হয় প্রাক্ষবিক বিকাশ। এই প্রাক্ষবিক বিকাশ বা ইমোশনাল যে বিকাশ, সেই পার্টটা কিন্তু এই প্রাক প্রাথমিক শিক্ষার একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। আচ্ছা, তো এই প্রাক্ষবিক বিকাশ ছাড়া আর কি কি বিকাশ হতে পারে তোমরা একটু গেস করো। প্রাক প্রাথমিক শিক্ষা অর্থাৎ একদম শিশু অবস্থায় বাচ্চার যে শিক্ষা, সেখানেতে আর কি কি থাকতে পারে? একটা যেমন আমি অলরেডি বলে দিলাম তোমাদের, যে বাচ্চার প্রাক্ষবিক বিকাশ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বাচ্চার প্রক্ষোভ অর্থাৎ ইমোশন, সেই ইমোশনের যে বিকাশ বা প্রাক্ষবিক বিকাশ, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিকাশ। এর পরবর্তী আর কি কি বিকাশ তোমরা থাকতে পারে বলো, একটু গেস করো দেখি আর কি কি বিকাশ আছে। একদম প্রি প্রাইমারি এজেতে আর কি বিকাশ বাচ্চার হয়? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, ওকে। বলো আর কি কি বিকাশ হয়? দৈহিক বিকাশ, ওকে, রিক্ত অধিকারী, গুড। তো এখানে দৈহিক বিকাশ বা শারীরিক বিকাশ। আর সামাজিক বিকাশটাকে আমরা এখানে বলবো না, কারণ প্রাক প্রাথমিক পর্যায়ে সামাজিক বিকাশ সেইভাবে হয়তো গঠন হয় না, কিন্তু দৈহিক যে বিকাশ, দৈহিক বিকাশটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো এখানে আমরা বলতে পারি দৈহিক বিকাশ। তো প্রক্ষবিক বিকাশ এবং দৈহিক বিকাশ। আর ওকে, মানসিক বিকাশ। আর মানসিক বিকাশ ছাড়া? সঠিক উত্তর একদম মানসিক বিকাশ। অপরাজিতা, প্রিয়াঙ্কা, রিক্তা, মানসিক বিকাশ। তো পার্টিকুলারলি এই তিনটে। ভাষাবোধের বিকাশ, হ্যাঁ বলা যেতে পারে, কিন্তু প্রাক প্রাথমিক পর্যায়েতে ভাষাবোধের বিকাশ বলতে পারি আমরা, হবে। উত্তরটা কখনোই ভুল নয়, যদি কেউ ভাষাবোধের বিকাশ বলে থাকে তো সেটাও একদম সঠিক উত্তর হবে। হ্যাঁ, মানসিক বিকাশ তো আমরা অলরেডি বলেছি।
অর্থাৎ এখানে মূল যে জায়গা সেটা হচ্ছে গিয়ে প্রক্ষোভিক বিকাশ, অর্থাৎ তাদের যে ইমোশনাল বিকাশ, সেই ইমোশনাল বিকাশ চলে আসছে। পরবর্তীতে কি থাকছে, তাদের দৈহিক বিকাশ বা শারীরিক বিকাশ, দৈহিক বা শারীরিক বিকাশ। এরপরে কি চলে আসছে, মানসিক বিকাশ, অর্থাৎ মানসিক দিক থেকে যে বিকাশ, সেই বিকাশটা। তো পার্টিকুলারলি এই তিনটে বিকাশের উপরে জোর দেওয়া হয়েছে এখানে এই কমিশনের মতামতে। হ্যাঁ, মূল্যবোধের বিকাশ কি করে ওই সময়তে আসবে? প্রাক প্রাথমিক পর্যায়েতে এসে কখনই মূল্যবোধের বিকাশ আসতে পারে না। মূল্যবোধের বিকাশ পরবর্তী স্তরে আস্তে আস্তে আসে, কারণ একটা বাচ্চা যা সেইভাবে জ্ঞানী হয়নি যে কথা বলতে ঠিক করে পারে না, তার আর কি মূল্যবোধ আসবে? তো মূল্যবোধের বিকাশ এর পরে অবশ্যই আসে, পরবর্তী পর্যায়ে আসে। তো এখানে মূলত দৈহিক বিকাশ, মানসিক বিকাশ এবং প্রক্ষোভিক বিকাশের ওপরেই মূলত কমিশনের জোর দেওয়া হয়েছে। ওকে, চলো। আচ্ছা, তো এই প্রাক প্রাথমিক পর্যায়ের ক্ষেত্রে আর একটা ছোট্ট জিনিস বলে রাখি। এই প্রাক প্রাথমিক পর্যায়ের ক্ষেত্রে মন্তেশ্বরী, অর্থাৎ যে মন্তেশ্বরী বিদ্যালয়, সেই মন্তেশ্বরী বিদ্যালয় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। মাদাম মারিয়া মন্তেশ্বরী সে মন্তেশ্বরী বিদ্যালয়কে গঠন করে। তো এই মন্তেশ্বরী বিদ্যালয় কিন্তু এই প্রাক প্রাথমিক বিদ্যালয়ের আন্ডারেতে পড়ে, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে, কোশ্চেন প্রত্যেক বছর থাকে এটা, যে মন্তেশ্বরী বিদ্যালয়ের কে প্রবর্তন করে। তো এরকম ধরনের কোশ্চেন কিন্তু থাকে প্রত্যেকবার। তো কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের যে মূল লক্ষ্যগুলো ছিল, যেগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম, তার একটা ব্রিফ ওভারভিউ এবার আমরা একই রকমভাবে করে নিই, বাকি কমিশনগুলো যেরকমভাবে আমরা করেছিলাম। তো চলো, ফার্স্ট এর প্রধান সুপারিশগুলোর মধ্যে থাকছে কি কি? 10+2+3 কাঠামো, যেটা নিয়ে আমরা ডিসকাস করেছি। তো 10-এর মধ্যে কি কি চলে আসছে? 10-এর মধ্যে প্রাথমিক শিক্ষা এবং প্রাক প্রাথমিক শিক্ষা, তাই তো, এবং মাধ্যমিক শিক্ষা। প্রাথমিক, মাধ্যমিক, প্রাক প্রাথমিক। তো প্রাক প্রাথমিক, প্রাথমিক এবং মাধ্যমিক, এই তিনটে শিক্ষা কিন্তু চলে আসছে ওই 10-এর মধ্যে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি 2। এই 2-এর মধ্যে কি আসছে বলো? 2-এর মধ্যে আসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা। আর যে 3 পার্টটা রয়েছে, ওই 3-র মধ্যে কি আসছে? এই 3-র মধ্যে আসছে গ্রাজুয়েশন, রাইট? তো বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা। ওকে, তো এই 10+2+3 কাঠামো ছাড়া যে কমন স্কুল সিস্টেম, এই কমন স্কুল যে সিস্টেম, অর্থাৎ এটাকে বলতে পারো তোমরা এই 10 যেটা রয়েছে এই পর্যায়ের মধ্যেই পড়ে। তো এই 10-এর মধ্যে কমন স্কুল সিস্টেম চলে এলো। আর এটা ছাড়া যেটা থাকলো সেটা হচ্ছে গিয়ে ভাষা শিক্ষা, হ্যাঁ, উচ্চশিক্ষা। তো এরপরে যেটা থাকলো সেটা হচ্ছে ভাষা শিক্ষা। তো আমরা যদি কোঠারি কমিশনের জাস্ট একটা ব্রিফ করি, তো এখানে এই পার্টটাই আসবে যে এই যে কাঠামো, এই কাঠামোকে কোঠারি কমিশন সবার প্রথম তৈরি করে। কমন স্কুল যে সিস্টেম, সেই কমন স্কুল সিস্টেমকে কোঠারি কমিশন তৈরি করে, এবং তার সাথে সাথে কি থাকে? ভাষা শিক্ষা। তো জাস্ট এটা একটা ওভারভিউ, যে কোঠারি কমিশন তোমরা পড়লে সেই কোঠারি কমিশনের একটা ওভারভিউ। তো চলো নেক্সট আমরা দেখি। তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা পার্টিকুলারলি পুরোটা একবার ক্লিয়ার করে নেবো, একটা কমপ্লিট ওভারভিউ। এটা তোমরা বলবে, আমি শুধুমাত্র লিখবো। পুরো পার্ট তোমরা অলরেডি শুনে নিয়েছো। এখান থেকে এবারে তোমরা বলবে যে এই রাধাকৃষ্ণন যে কমিশন, এই রাধাকৃষ্ণন কমিশনের যে মূল ফোকাস, এই রাধাকৃষ্ণন কমিশনের মূল ফোকাসটা কী ছিল? তো রাধাকৃষ্ণন কমিশনের যে মূল ফোকাস সেটাকে আমরা জানবো, এর যে মূল দর্শন, তাহলে ওই মূল ফোকাসে আমরা বলতে পারি যে কী লক্ষ্য, আর তার সাথে সাথে এর যুগান্তকারী সুপারিশ, অর্থাৎ ল্যান্ডমার্ক, কী ল্যান্ডমার্ক করেছিল।
বলো। তো রাধাকৃষ্ণন কমিশনের মূল ফোকাস কি ছিল, কোন পার্টটাকে নিয়ে? বিশ্ববিদ্যালয় এডুকেশন, একদমই ঠিক। অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন যে পার্টটার উপরে ফোকাস করে সেটা হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিশন, একদমই তাই। তো রাধাকৃষ্ণন কমিশনের মূল ফোকাস ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। তো এর মূল দর্শন কি ছিল, অর্থাৎ মূল লক্ষ্যটা কি ছিল? এই কমিশনের যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্য কি ছিল? আর এর যে যুগান্তকারী সুপারিশ, কোন সুপারিশটা সব থেকে বেশি মেন ফোকাস করেছিল? নেতৃত্বের যোগ্যতা অর্জন, মূল দর্শন বলতে পারি আমরা, একদম সঠিক উত্তর, নেতৃত্বের যোগ্যতা। গ্রামীণ বিশ্ববিদ্যালয় কিন্তু চলে আসবে এর যুগান্তকারী সুপারিশেতে। সুমিতা বিশ্বাস, খুব ভালো উত্তর। তো গ্রামীণ বিশ্ববিদ্যালয় চলে আসবে যুগান্তকারী সুপারিশেতে। তো গ্রামীণ বিশ্ববিদ্যালয় চলে এলো, এর একটা যুগান্তকারী সুপারিশ, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, একদমই তাই। আচ্ছা, এর মূল যে দর্শন, মূল দর্শনটা কি ছিল? এনি গেস, চলো বলো। যে মূল দর্শনটা কি ছিল? এক তো হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উপরে ফোকাস করেছিল, এবং তার সাথে সাথে যে যুগান্তকারী সুপারিশ যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উপরেতে। কিন্তু হ্যাঁ, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, একদমই তাই। এরপরে চলে এসো তোমরা, যে মূল দর্শন, এর মূল দর্শনটা কি ছিল? মূল্যবোধ, অবশ্যই হবে। তো আমরা বলতে পারি যে মূল্যবোধ, 1 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি মূল্যবোধ। আর কিছু মূল্যবোধ ছাড়া? ওকে, নেক্সট চলে এসো মুদালিয়ার কমিশনেতে। মুদালিয়ার কমিশনের কি বক্তব্য ছিল? মুদালিয়ার কমিশন যেটা ছিল, মুদালিয়ার কমিশনের মূল ফোকাসটা কি ছিল? কোন জায়গাতে মুদালিয়ার কমিশনের মূল ফোকাসটা ছিল? ইউজিসি গঠন। আচ্ছা, আর মুদালিয়ার কমিশনের মূল ফোকাস বলো। একদমই তাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এবং মুদালিয়া কমিশনের ছিল হচ্ছে গিয়ে মাধ্যমিক শিক্ষা। সবাই কারেক্ট উত্তর তোমরা দিচ্ছ। তো এটার উপরে মূল ফোকাস ছিল মাধ্যমিক শিক্ষা। তো এর মূল ফোকাসটাই ছিল হচ্ছে গিয়ে মাধ্যমিক শিক্ষার উপরে। এবার এই যে মাধ্যমিক শিক্ষার উপরে ফোকাস ছিল, তার মূল দর্শনটা কি ছিল? এর মূল দর্শনটা কি? হ্যাঁ, সেকেন্ডারি এডুকেশন আমরা বলতে পারি মাধ্যমিক শিক্ষা। এর যে মূল দর্শন, অর্থাৎ মুদালিয়ার কমিশনের যে মূল দর্শন কি ছিল? হ্যাঁ, মাধ্যমিক শিক্ষা, অবশ্যই মাধ্যমিক শিক্ষা কমিশন। ওকে, নেক্সট বলো। এর যেমন আমরা মূল দর্শন বলতে পারি যে মূল্যবোধের গঠন, অর্থাৎ মূল্যবোধের বিকাশ, মানে বলতে পারি মূল্যবোধের বিকাশ। তো একই রকম ভাবে মুদালিয়ার কমিশনের ক্ষেত্রে যে মূল দর্শন, সেই মুদালিয়ার কমিশনের কি ছিল? চরিত্র গঠন ও আদর্শ নেতৃত্ব, খুব ভালো উত্তর। ক্যারেক্টার বিল্ডিং, একদমই তাই, খুব ভালো উত্তর এটা। তো এখানে আমরা বলতে পারি চরিত্র গঠন। আর চরিত্র গঠন ছাড়া আর কিছু? বহুমুখী দক্ষতা আমরা বলতে পারি, হবে এটা, ভালো উত্তর। আচ্ছা, এবারে মুদালিয়ার কমিশনের যে যুগান্তকারী সুপারিশ, সেই সুপারিশটা কি ছিল? অর্থাৎ কোনটা, ল্যান্ডমার্ক কোনটা, যে কোনটা বললেই সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটা মুদালিয়ার কমিশন। যেমন একই রকম ভাবে এখানে আমরা বললাম যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় মানে প্রথমেই আমাদের মাথায় ঢুকে গেল কি, যে এটা রাধাকৃষ্ণন কমিশন। তো একই রকম ভাবে এখানে মুদালিয়ার কমিশনের কোনটা মূল সুপারিশ, কোনটা বললে আমরা বুঝে যাবো যে হ্যাঁ চলো, এটা মুদালিয়ার কমিশনের কথা বলা হচ্ছে?
নিরক্ষরতা দূরীকরণ হবে, তো ওই পার্টটাতে আমরা অলরেডি লিখেছি চরিত্র গঠন, বহুমুখী দক্ষতা হবে এগুলো। এবারে আসো এই পার্টটাতে যে যুগান্তকারী সুপারিশ, মানে কোনটা ল্যান্ডমার্ক, কোনটা যে কোনটা বললেই বুঝতে পারা যাবে যে হ্যাঁ এটা পার্টিকুলারলি মুদালিয়ার কমিশনের কথাই বলা হচ্ছে। বলো গেস। অনেকেই কমেন্ট করছো সপ্তপ্রবাহ, একদম সঠিক উত্তর সপ্তপ্রভা। সপ্তপ্রভা হচ্ছে গিয়ে মুদালিয়ার কমিশনের মূল জায়গা। তো এই সপ্তপ্রভা হচ্ছে গিয়ে মুদালিয়ার কমিশনের মূল জায়গা। তো এর আগে অনেকেই তোমরা যেটা বলছিলে সেটা হচ্ছে গিয়ে ঠিক এই রাধাকৃষ্ণ কমিশনের জায়গাতে সপ্তপ্রভা বলছিলে, তো না, এইভাবে গুলিয়ে ফেলবে না। রাধাকৃষ্ণ কমিশন কিন্তু কখনোই সপ্তপ্রভার কথা বলেনি। রাধাকৃষ্ণ কমিশন যেটা ফোকাস করেছে সেই জায়গাটা হচ্ছে গিয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের জায়গা, তো সে গ্রামীণ বিশ্ববিদ্যালয়তে ফোকাস করেছে। সপ্তপ্রভার যে জায়গা অর্থাৎ যে কারিকুলাম, সেই সপ্তপ্রভার জায়গা কিন্তু ফোকাস করেছে মুদালিয়ার কমিশন। হ্যাঁ, জাতীয় আয়ের শিক্ষা খাতে 6% ব্যয় করা হবে, খুব ভালো সন্দীপ। ওকে, নেক্সট আমরা চলে আসি কোঠারি কমিশনেতে, কারণ কি এর যেটা মূল সুপারিশ সেটা ছিল হচ্ছে সপ্তপ্রভা। এবার আমরা চলে আসি কোঠারি কমিশনেতে। তো কোঠারি কমিশন ঠিক কোন জায়গাটাতে ফোকাস করেছে, এর মূল লক্ষ্যটা কী ছিল? এদের যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষায়, যেমন মাধ্যমিক শিক্ষা, তেমনি কোঠারি কমিশনের মূল জায়গা কোনটা ছিল? কোঠারি কমিশন কোন মূল জায়গাটার উপর ফোকাস করেছে বলো, এনি গেসেস? কোন জায়গার উপর কোঠারি কমিশন পার্টিকুলারলি ফোকাস করেছে? ভারতীয় শিক্ষা কমিশন, হ্যাঁ এটা হচ্ছে সর্বাঙ্গীন শিক্ষা, অর্থাৎ কোঠারি কমিশন সর্বাঙ্গীন শিক্ষার উপরে অবশ্যই প্রাক প্রাথমিক। আচ্ছা, ভারতীয় শিক্ষা কমিশন কি করে? ভারতীয় শিক্ষা কমিশনের আন্ডারেতে এই সবকটা শিক্ষা কমিশনই চলে আসছে। তো পার্টিকুলারলি কোন জায়গাটাতে? এটা সর্বাঙ্গীন যে শিক্ষা। তো এই সর্বাঙ্গীন শিক্ষার উপরে কোঠারি কমিশন ফোকাস করেছে। এরপরে এর যে মূল দর্শন, অর্থাৎ কোঠারি কমিশনের যে মূল দর্শন, সেই মূল দর্শনটা কি ছিল বলো? কোঠারি কমিশনের মূল দর্শন কি ছিল? আচ্ছা, অনেকেই লিখছে যেটা, সেটা হচ্ছে 10+2+3, একদমই ঠিক, কিন্তু সেটাই চলে আসবে যুগান্তকারী সুপারিশ, অর্থাৎ ল্যান্ডমার্ক, যে কোনটা শুনলেই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কোঠারি কমিশনের কথা বলা হচ্ছে। ঝট করে যেন আমাদের মাথায় চলে আসে যে হ্যাঁ আচ্ছা 10+2+3 মানে চলো এটা কোঠারি কমিশন। একই রকমভাবে যেমন সপ্তপ্রভা, তার মানে এটা মুদালিয়ার কমিশনের কথা বলা হচ্ছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়, তার মানে এটা রাধাকৃষ্ণ কমিশনের কথা বলা হচ্ছে। তো এটা 10+2+3টা এখানটাতে চলে আসবে 10+2+3 কাঠামো। তো 10+2+3 হচ্ছে গিয়ে যুগান্তকারী সুপারিশ বা এর কাঠামো। আর এর যে মূল লক্ষ্য বা মূল যে দর্শন, সেই মূল দর্শনটা কি ছিল? বহুমুখী দর্শন বলতে পারো, ভুল, ওটা কখনই নয়। এর মূল দর্শনের মধ্যে যে বহুমুখী দর্শন সেটা তোমরা বলতে পারো, কারণ বহুমুখী শিক্ষা কাঠামোর ওপরেই ফোকাস করেছিল, তাই এর মূল দর্শনটা অবশ্যই বহুমুখী হবে। আর বলো, শিশুদের বিকাশ সাধন হবে, যেহেতু প্রাক প্রাথমিক শিক্ষা আছে এখানে, তাই শিশুদের বিকাশ সাধন বলতে পারো তোমরা, কখনো এটা ভুল উত্তর নয়। ক্রিয়েটিভিটি বিল্ডিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হবে। শিক্ষা ও বিজ্ঞান ও জাতীয় উৎপাদন, খুব ভালো উত্তর, তো আমি ওই উত্তরটাকেই ক্যাপচার করছি এখানে। শিক্ষা, বিজ্ঞান এবং জাতীয় উৎপাদন। কমন স্কুল সিস্টেম হবে, তো আমরা এই দুটোকেই লিখি, কমন স্কুল সিস্টেম, শিক্ষা, বিজ্ঞান এবং জাতীয় উৎপাদন। মূল দর্শন ঋতিকা বলছে জাতীয় চেতনা বৃদ্ধি। বাহ, আরো ভালো বাংলা তুমি এটা বললে, জাতীয় চেতনা বৃদ্ধি, খুব ভালো উত্তর। জাতীয় চেতনা বৃদ্ধি, এবং এর সাথে সাথে আমরা এটাকে বলতে পারি যে সর্বাঙ্গীন বিকাশ, অর্থাৎ এই শিক্ষার মাধ্যমে বা এই কাঠামোর মাধ্যমে যে সর্বাঙ্গীন বিকাশ, এই সর্বাঙ্গীন বিকাশের কথাই কিন্তু এই কোঠারি কমিশনের আন্ডারেতে বলা হয়েছে। অর্থাৎ এক যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর যে সর্বাঙ্গীন বিকাশ, সেই সর্বাঙ্গীন বিকাশ কিন্তু ফোকাস করেছে কোঠারি কমিশন। অর্থাৎ এখানে আমরা বলতে পারি শিক্ষার্থীর
সর্বাঙ্গীন বিকাশ। তো দেখো এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা অর্থাৎ তিনটে কমিশনের যে সারসংক্ষেপ, এই সারসংক্ষেপটা দেখলেই কিন্তু তোমাদের মাথাতে একটা ঝট করে আইডিয়া চলে আসবে যে কোনটা কি। রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশনই হোক বা কোঠারি কমিশনই হোক, এটা দেখলে কিন্তু তোমাদের একটা ব্রিফ মাথায় সঙ্গে সঙ্গে চলে আসবে। আর হ্যাঁ, এছাড়াও তোমরা এটা আগে জানতে চাইছিলে যে এই যে পিপিটিটা কি তোমরা পাবে কি না। অবশ্যই তোমাদের এই পিপিটি তোমাদের কাছে চলে যাবে, তোমরা এই পিপিটি পেয়ে যাবে, ওটা নিয়ে প্রবলেমের কিছু নেই। ডিপিপিটি পার্টেতে তোমরা এই পিপিটি থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে। আচ্ছা, তো জাস্ট আর একবার রিভাইজ করে দিই এই জায়গাটাকে, দেন আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সিরিজেতেও আমাদেরকে আসতে হবে। তো রাধাকৃষ্ণন যে কমিশন, রাধাকৃষ্ণন কমিশন পার্টিকুলারলি কিসের উপরে ফোকাস করেছিল? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উপরে ফোকাস করেছিল। তারপরেই চলে আসছি মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশন কোন এরিয়ার উপর ফোকাস করেছিল? এ ফোকাস করেছিল মাধ্যমিক শিক্ষার উপরে। একই রকমভাবে যে কোঠারি কমিশন, কোঠারি কমিশন কোন এরিয়ার উপর ফোকাস করেছে? সর্বাঙ্গীন শিক্ষা। অর্থাৎ এখানে শুধুমাত্র মাধ্যমিক শিক্ষা কিংবা বিশ্ববিদ্যালয় শিক্ষা তার উপর কথা বলা হয়নি, এ সর্বাঙ্গীন শিক্ষার উপরে ফোকাস করেছে। একই রকমভাবে পরবর্তীতে চলে এসেছে যে এদের মূল দর্শনটা কী ছিল। রাধাকৃষ্ণন কমিশনের যে মূল দর্শন সেটা কী ছিল? রাধাকৃষ্ণন কমিশনের মূল দর্শন ছিল হচ্ছে গিয়ে মূল্যবোধের বিকাশ, অর্থাৎ মূল্যবোধ জাগাতে হবে মানুষের মধ্যে। এছাড়া আরও দর্শন আছে, তাই মূল্যবোধের বিকাশ তারই মধ্যে একটা অন্যতম। এছাড়া কি রয়েছে? মুদালিয়ার কমিশনের মধ্যে আমরা দেখতে পারি যে চরিত্র গঠন অর্থাৎ চারিত্রিক গঠন এবং বহুমুখী দক্ষতা। বহুমুখী দক্ষতা বলতে এখানে আমরা বোঝাতে পারি যে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন, এই যে পার্টগুলো, এগুলোকে বহুমুখী দক্ষতা আমরা বলতে পারি। পরবর্তীকালে একই রকমভাবে কোঠারি কমিশনেতে কি হয়? জাতীয় চেতনা বৃদ্ধি এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। তো এই দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুব ভালো পয়েন্ট, তোমরাই উত্তর দিয়েছো। তো জাতীয় চেতনা বৃদ্ধি এবং শিক্ষার্থীর বিকাশ খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট। তো এটাকে তোমরা মনে রাখতে পারো এজ এ মূল দর্শন। পরবর্তীতে যুগান্তকারী সুপারিশ, অর্থাৎ যেটা দেখলেই তোমাদের সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে যে না এটা কোঠারি কমিশন, না এটা মুদালিয়ার কমিশন। তারই মধ্যে রাধাকৃষ্ণন কমিশনে কি? গ্রামীণ বিশ্ববিদ্যালয়, খুব ইম্পর্টেন্ট জায়গা গ্রামীণ বিশ্ববিদ্যালয়। একই রকমভাবে মুদালিয়ার কমিশনের মধ্যে কি থাকছে? সপ্তপ্রভা, অর্থাৎ যে 7টা প্রভা, সেই সপ্তপ্রভা, 7টা টপিক, সায়েন্স, আর্টস, কমার্স, তো এই যে সপ্তপ্রভা মুদালিয়ার কমিশনে খুব গুরুত্বপূর্ণ একটা সুপারিশ। একই রকমভাবে কোঠারি কমিশনে কি মূল গুরুত্বপূর্ণ সুপারিশ? কোঠারি কমিশনের যে মূল গুরুত্বপূর্ণ সুপারিশ সেটা হচ্ছে 10+2+3 কাঠামো এবং তার সাথে সাথে ইউজিসি। তো এটা হচ্ছে কোঠারি কমিশনের মূল গুরুত্বপূর্ণ সুপারিশ। তো জাস্ট এটাকে তোমরা একটা ফ্লো চার্টের মতো করে নাও, যে যেটা দেখলেই তোমাদের সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে যে হ্যাঁ কোন কমিশন, কোন কমিশনের কী লক্ষ্য, কোন কমিশনের কী উদ্দেশ্য, এই পার্টটা। ওকে, তো এখানে এনইপি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি, যে জাতীয় শিক্ষানীতির যে মূল জায়গা সেখানেতে এই পার্টগুলোর উপরে ফোকাস করা হয়েছে। যেমন রাধাকৃষ্ণন কমিশনের উপরে যেটা করা হয়েছে হচ্ছে তার আদর্শ, রাধাকৃষ্ণন কমিশনকে আদর্শ হিসাবে দেখা হয়েছে, এবং একই রকমভাবে মুদালিয়ার কমিশনের যে বহুমুখী চিন্তার উপরে, এবং কোঠারি কমিশনের যে কাঠামোগত দিক অর্থাৎ কাঠামোগত তার যে ব্লু প্রিন্ট। তো এই যে তিনটে জায়গা, এই তিনটে জায়গা কিন্তু বর্তমান যুগে এসেও এখনও পর্যন্ত ফলো হচ্ছে। এটা শুধুমাত্র এই নয় যে প্রাক প্রাথমিক স্বাধীনতার পরবর্তী শিক্ষা বলে একটা সাডেন টাইমের পর থেকে এই সিস্টেমগুলো সব বন্ধ হয়ে গেছে, না, এটা কখনোই নয়। যে স্বাধীনতার পরবর্তী শিক্ষা মানে এই যে একটা সাডেন টাইম গেল তারপরে এটা বন্ধ হয়ে গেল, না, এইভাবে এটা নয়। এই শিক্ষা প্রথা বা এই যে তিনটে কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ কিন্তু এখনো পর্যন্ত চলে আসছে। তো এই যে তিনটে জায়গা, রাধাকৃষ্ণন কমিশনের আদর্শ এবং মুদালিয়ার কমিশনের যে বহুমুখী চিন্তাভাবনা এবং একই রকমভাবে কাঠামোগত যে ব্লু প্রিন্ট যেটা হচ্ছে কোঠারি কমিশন হচ্ছে 10+2+3, তো এই পার্ট পুরনো আমলকার বলে কিছু নয়, এই জিনিস এখনো পর্যন্তই সমানভাবে কিন্তু প্রযোজ্য। চলো, তো এরপরে একটু কোশ্চেন উত্তর পর্বতে আমরা চলে আসি। কেন কি তোমরা সবাই জানো যে সেমিস্টার 3 যেটা রয়েছে, সেমিস্টার 3তে মূল ফোকাস করা হয় কিসে? অবজেক্টিভের উপরে। এখানে তোমাদের কোনো বড় কোশ্চেন থাকে না, যেখানে কোনো লং কোশ্চেন দেওয়া হলো তোমাদের লিখতে হবে এরকম কোশ্চেন কিছু থাকে না। তো এখানে পুরোটাই হচ্ছে অবজেক্টিভ কোশ্চেন উত্তর। তো অবজেক্টিভ কোশ্চেন উত্তরের উপরে এবার আমরা একটু ফোকাস করব। কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমরা যে টপিককে নিয়ে ডিসকাস করেছি তার এগেনস্টে যে প্রশ্ন থাকছে সেই প্রশ্নগুলোর উপরে আমরা একটু ফোকাস করব। তো সবার প্রথম যে কোশ্চেন সেটা কি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? বলো। এর পরের দিন থেকে আমরা এগুলো এরকমভাবে না এনে পোল সিস্টেমে আসবো। আমরা একটা একটা করে পোল দেবো এবং সেই পোল থেকে তোমরা উত্তর করবে, এইভাবেও আমরা আসবো। আর যেহেতু ফার্স্ট ক্লাস, সবারই সুবিধার জন্য এটাকে এইভাবে আমরা জাস্ট রেডি করে এসেছি। তো জাস্ট বলো,
তোমাদের কাছ থেকে অ্যান্সারগুলো শুনি, কোন অ্যান্সারটা কারেক্ট বলো। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটা? 47-এ ভারত স্বাধীন হলো এবং তারপরে 48-এতে একটা কমিশন গঠন হয়, তো সেটা কোন কমিশন? আচ্ছা, তো সবাই উত্তর দিচ্ছে শ্রী রাধাকৃষ্ণন কমিশন। বাকিদের কাছ থেকে উত্তরগুলো পাই। ওকে, তো অলমোস্ট সবাই উত্তর দিচ্ছে, সবারই উত্তর আমি পাচ্ছি। তো একদম সঠিক উত্তর তোমরা সবাই দিচ্ছ। তো এর উত্তর হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। কেন রাধাকৃষ্ণন কমিশন? কেন কি 47-এতে ভারত স্বাধীন হলো এবং ঠিক স্বাধীনতার পরেই 48-এতে এই কমিশন কিন্তু গঠন হয়ে যায়। ঠিক স্বাধীনতার পরেই এই কমিশন গঠন হয়। আর এখানে সেই কোশ্চেনটা দেওয়া আছে যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি। তো ভেরি গুড, সবারই কাছ থেকে আমি উত্তর পেলাম। তো চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সবার প্রথম কিন্তু মাথায় নিয়ে নাও যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মানে কোন শিক্ষা কমিশনের কথা বলা হয়েছে, কোঠারি, মুদালিয়ার নাকি রাধাকৃষ্ণন, কোন শিক্ষা কমিশনটা? তারপরে তোমরা এই উত্তরটা দাও যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়। চলো দেখি, শুনি তোমাদের কাছ থেকে অ্যান্সারটা পাই। গেস, মাল্টিপল জনে মাল্টিপল উত্তর দিচ্ছে। পোল বলো, গেস করো, এখান থেকে করো, গেস করো। নেক্সট ওকে, অনেকে বলছে বি। আচ্ছা, সবারই কাছ থেকে ফিডব্যাকটা পাই। পরের দিন থেকে আমরা পোল সিস্টেম আনবো, পোল সিস্টেমেতে কাজ করব, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস তো তাই। ওকে, অনেকে বলছে 1948, কেউ বলছে বি। বলো, তোমরা উত্তর দাও। তো তোমরা যারা এই উত্তরটা দিয়েছো 1948 বি, অলমোস্ট সবাই এই উত্তরটাই দিয়েছো 1948 বি, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয়। একদমই ঠিক, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশনকে গঠন করা হয় 1948-এ। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, থাকে প্রত্যেক বছর পরীক্ষায় থাকে, এবছরও আসবে। তো বলো, শুনি তোমাদের কাছ থেকে উত্তরটা। আচ্ছা, অনেকে বলছে যে ইংলিশের নোটস থাকবে কি না প্লিজ জানাবেন। হ্যাঁ, অবশ্যই তোমাদের যে অ্যান্সার যাবে, যে শর্ট নোট তোমাদের কাছে যাবে, সেটা বাংলাতে থাকবে, তার সাথে সাথে ইংলিশেও থাকবে। তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, বাংলা ইংলিশ দুটোতেই তোমরা নোট পেয়ে যাবে, দুরকম ল্যাঙ্গুয়েজেতেই নোট তোমাদের কাছে চলে যাবে। আচ্ছা, তো বলো, গ্রামীণ বিশ্ববিদ্যালয় যে যে ডি অ্যান্সার করছো তাদের অ্যান্সারগুলো একদম কারেক্ট অ্যান্সার, ডি, রাধাকৃষ্ণন কমিশন। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উপরেতে সব থেকে বেশি ফোকাস যেটা করা হয়েছে সেটা কিন্তু রাধাকৃষ্ণন কমিশনেতেই করা হয়েছে। রাধাকৃষ্ণন কমিশনেতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উপরেতে ফোকাস করা হয়েছে। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কেউ ভুলবে না, মনে রাখবে। চলো আমরা নেক্সট যাই। নেক্সট, রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য ছিলেন। তো দেখি তোমরা বলতে পারো নাকি, না হলে এটাতে আমি আসবো, কেন কি রাধাকৃষ্ণন কমিশনের সদস্য সংখ্যা নিয়ে কিন্তু আমি এখনো পর্যন্ত ডিসকাস করিনি। কারণ যে প্রত্যেক কমিটি গঠন হয়, সেই প্রত্যেক কমিটির আন্ডারেতে কিন্তু অনেক সদস্য থাকে। তো এই কমিটির আন্ডারে কতজন সদস্য আছে, সেই সদস্য সংখ্যা কটা সেটাকে বলো, শুনি, দেখি, গেস করো। 9 জন না, 9 জন কিন্তু ছিল না, 9 জনটা কমপ্লিটলি ভুল গেস। 5 না, 5 জনও নয়।
7, তো যারা যারা 7 লিখছো 7 হচ্ছে কি একদম কারেক্ট অ্যান্সার। 7 জন, তো এই 7 জন লোককে নিয়ে সর্বপ্রথম কিন্তু এই রাধাকৃষ্ণন কমিশন গঠন করা হয়। তো এই রাধাকৃষ্ণন কমিশন গঠনই হয় 7 জন লোককে নিয়ে। তো এই 7 জন ব্যক্তিকে নিয়েই সর্বপ্রথম রাধাকৃষ্ণন কমিশন গঠন হয়, বা তার যে সদস্য সংখ্যা ছিল সেটা ছিল 7। চলো আমরা নেক্সট জায়গায় চলে আসি। কোন কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন? বলো। বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠা, চলো গেস বলো, শুনি তোমাদের কাছ থেকে গেসটা পাই। আগের কোশ্চেন হয়ে গেছে অলরেডি 7 জন মেম্বারকে নিয়ে, তো এখন এখানে চলে এসো যে কোন কমিশন বহুমুখী বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, সবারই কাছ থেকে যে ফিডব্যাকটা পাচ্ছি সেটা হচ্ছে কি বি, কোঠারি কমিশন তো নয়, কোঠারি কমিশন কখনোই করেনি, কোঠারি কমিশনের নয়। তো এখানেতে সবার প্রথম কোঠারি কমিশন কিন্তু এই জায়গাটাতে আসছেই না। 10+2+3 যে পার্টটা সেই জায়গাটাতে কোঠারি কমিশন চলে আসছে। তো এখানে বলো, একদমই ঠিক। তো সঠিক উত্তর হচ্ছে মুদালিয়ার কমিশন। তো যারা যারা বি গেস করছো তারা তারা একদম কারেক্ট গেস করেছো, সেটা হচ্ছে কি মুদালিয়ার কমিশন। আচ্ছা, এবারে কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? এর আগে আমরা দেখেছি রাধাকৃষ্ণ কমিশনের সদস্য সংখ্যা, এবারে আমরা চলে আসবো কোঠারি কমিশন। কোঠারি কমিশন যখন তৈরি হয় তো সেই কোঠারি কমিশনে সদস্য সংখ্যা কতজন ছিল? কতজন সদস্যকে নিয়ে কোঠারি কমিশনটা ক্রিয়েট হয় ফার্স্ট? বলো গেস, সবারই কাছ থেকে উত্তরগুলো পাই। না, এ অ্যান্সার যারা দিচ্ছ সেটা ঠিক অ্যান্সার নয়। বা একদমই ঠিক, 10+7 ওটা 17 কারেক্ট অ্যান্সার। তো 17 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টোটাল 17 জনকে নিয়ে কিন্তু এই কমিশন প্রথমেতে গঠন করে। তো ফার্স্ট কোঠারি কমিশনে ছিল হচ্ছে গিয়ে 10, এবং তার পরবর্তীকালে 7 জনকে আরও যোগ করে 10+7 টোটাল 17, বা টোটাল 17 জনকে নিয়ে কিন্তু এই কমিশন গঠন হয়। ওকে, তো অলমোস্ট সবাই কারেক্ট অ্যান্সারই তোমরা দিচ্ছ। তো চলো আমরা নেক্সটে যাই। কিন্ডারগার্টেনের প্রবর্তক কে? কিন্ডারগার্টেন, তো প্রথমেই বলে রাখি যে কিন্ডারগার্টেন বলতে কোন এরিয়াটার কথা বলা হয়েছে? এটা কি প্রাথমিক শিক্ষা, উচ্চ প্রাথমিক শিক্ষা, নাকি প্রাক প্রাথমিক শিক্ষা? কোন স্তরের শিক্ষা? তো সবার প্রথমে আমাকে তোমরা এই উত্তরটা দাও যে এটা কোন স্তরের শিক্ষা, প্রাথমিক নাকি প্রাক প্রাথমিক, নাকি মাধ্যমিক, নাকি উচ্চ মাধ্যমিক? কোন স্তরের শিক্ষার কথা বলা হচ্ছে? তারপরে আমরা এখানে নামেতে আসবো যে কে প্রবর্তক কে ছিল। সবার প্রথমে বলো যে কিন্ডারগার্টেন কোন স্তরের, কোন স্তরের শিক্ষা এটা? ওকে, তোমরা অলরেডি, হ্যাঁ ভেরি গুড, সানিয়া অ্যান্সার দিচ্ছে প্রাক প্রাথমিক। ওকে প্রিয়াঙ্কা, প্রাক প্রাথমিক একদম সঠিক উত্তর। তো প্রাক প্রাথমিক যে শিক্ষা, সেই প্রাক প্রাথমিক শিক্ষারই কিন্তু একটা পার্ট হচ্ছে গিয়ে কিন্ডারগার্টেন। অর্থাৎ কিন্ডারগার্টেনকে প্রথমেই বলতে গেলে আমাদের মাথায় কি চলে আসবে? প্রাক প্রাথমিক শিক্ষা। তো এই প্রাক প্রাথমিক শিক্ষার কথাটা সবার প্রথম মাথায় চলে আসবে। তো এই প্রাক প্রাথমিক যে শিক্ষা সেটাই হচ্ছে গিয়ে কিন্ডারগার্টেনের শিক্ষা। তো এই কিন্ডারগার্টেন শিক্ষার যে প্রবর্তক তার নাম কি? ফ্রয়েবেল। তো যারা যারা ডি অ্যান্সার করছো একদম কারেক্ট অ্যান্সার। তো ফ্রয়েবেল হচ্ছে কিন্ডারগার্টেন শিক্ষার প্রবর্তক। চলো নেক্সট আসি আমরা। তোমাদের আপাতত আজকের ক্লাসের জন্য এটা লাস্ট কোশ্চেন।
তো বলো, এখানে এই কোশ্চেনটা অলমোস্ট প্রত্যেক বছরই কিন্তু তোমাদের এক্সামেতে রিপিট হয়ে থাকে। তো ওই কারণের জন্য আমি এই কোশ্চেনটাকে আজকে এখানে তুলেছি, প্রত্যেক বছর এটা রিপিট হয়। তো এটার নাম হচ্ছে কাসাদাই বাম্বিনী। তো এই কাসাদাই বাম্বিনী জিনিসটা আসলে কি? ফার্স্ট আসলে যে কে প্রতিষ্ঠা করে, তারপরে প্রতিষ্ঠা যে করে তার নামটা বলতে পারে। আসছে না, অনেকেই বলছে। ওকে, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। সাউন্ড যাচ্ছে না। ওকে, সি দেখো আমি কি অডিবল এখন? এসছে? ওকে, আচ্ছা, আশা করছি এবার তোমরা সব কিছু শুনতে পাচ্ছ। ওকে, তো কিছু টেকনিক্যাল ফল্ট তো থেকে থাকে অনেক সময়তে। তো চলো আমরা একটু বলে দিই, আমি যে পার্টগুলো নিয়ে আবার বলছিলাম যে তোমাদের যে কোশ্চেনগুলো ছিল সেটা হচ্ছে গিয়ে যে টপিকগুলো আমরা ডিসকাস করেছি সেই টপিকগুলো যে শর্ট নোট যাবে বা যে ডিপিপি যাবে সেগুলো কি আমরা শুধুমাত্র বাংলায় পাবো না ইংলিশে পাবো? তো সর্বপ্রথমেই বলে রাখি, তোমরা যেরকম বাংলায় পাবে তার সঙ্গে সঙ্গে একই রকমভাবে কিন্তু ইংলিশেও পাবে। আর বাকি যে ক্লাসগুলো সেগুলো ইউটিউবেতে থাকবে না, এটা হচ্ছে প্রথম কথা, সেগুলো ব্যাচে থাকবে। এবং ফার্স্ট যে ক্লাসটা সেটা তোমরা ইউটিউবে পাচ্ছ, এবং যারা যারা ব্যাচেতে আছো, যারা ব্যাচ পারচেস করেছো, তারা অলরেডি ডিপিপির সাথে সাথে যাবতীয় যে শর্ট নোট বা মেটেরিয়াল সব কিছু পেয়ে যাবে। আর সেটা দুটো বাইলিঙ্গুয়ালেই যাবে, দুটো ল্যাঙ্গুয়েজেই যাবে, বাংলাতেও যাবে এবং ইংলিশও যাবে। তো আই হোপ যে আজকের যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করলাম, অর্থাৎ তোমাদের যে চ্যাপ্টার, ওকে চেক করে দেখো আবার একবার সাউন্ডটা কি আসছে ঠিকঠাক?
সাউন্ড প্রবলেম একটু হয়েছিল, জাস্ট টেকনিক্যাল ইরর কিছু ছিল। আচ্ছা হ্যাঁ, আমি একটু রিপিট করে দিই আগে যেটা আমি বলছিলাম, যে নোটস বা ডিপিপি এগুলো আমি অলরেডি এর আগেই বলে দিয়েছি যে ওগুলো তোমরা পেয়ে যাবে, বাইলিঙ্গুয়ালি পাবে, বাংলাতেও পাবে এবং ইংলিশেতেও পেয়ে যাবে। আর তোমরা জিজ্ঞেস করছিলে যে ক্লাস ক্লাস কতগুলো করে থাকবে উইকেতে, তো সেটার প্রসঙ্গে বলে রাখি যে তোমাদের যে অ্যানাউন্সমেন্ট সেকশনটা আছে, অ্যানাউন্সমেন্ট সেকশনতে তোমরা যখন যাবে, তো অ্যানাউন্সমেন্ট সেকশনে তোমরা তোমাদের কমপ্লিট একটা রুটিন পেয়ে যাবে। তো সেই রুটিনটা পেয়ে গেলে তোমরা জানতে পেরে যাবে যে কতগুলো করে ক্লাস তোমাদের উইকলি থাকছে। ওকে, ওকে, তো চলো তোমাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিই যে আজকের ক্লাস তোমাদের কেমন এনজয় করলে, কেমন লাগলো তোমাদের আজকের ক্লাস। ফিডব্যাক একটু দেখি। হ্যাঁ, সাউন্ড অলরেডি চলে এসছে, দেখো তোমরা সাউন্ড পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, ওকে, তো চলো নেক্সট তোমাদের যে ব্যাচের ক্লাস থাকবে তোমরা অ্যানাউন্সমেন্ট জায়গাতে পেয়ে যাবে যে নেক্সট এডুকেশনের ক্লাস তোমাদের কবে থাকছে। তো আজকে আমরা আপাতত এখানেতে কমপ্লিট করছি পার্টটাকে। চ্যাপ্টার 1 যেটা হলো, তোমরা একটু এই পার্টটাকে ভালো করে রিভাইজ করো বাড়িতে। তো নেক্সট আমরা অবশ্যই একটা করে রিভিশন ক্লাস রাখবো পরে। তো রিভিশন ক্লাসেতে আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করবো এবং তোমাদের যে যে ডাউট থাকবে সেই ডাউটগুলো কিন্তু আমরা রিভিশন ক্লাসেতে কমপ্লিটলি ক্লিয়ার করবো। ওকে, তো অ্যাজ অফ নাও আজকে আমরা এখানে ক্লাসটাকে কমপ্লিট করছি। বাই বাই, সবাই ভালো থাকবে। চলো, বাই বাই।